হ্যাঁ, রেকর্ড করতেছি এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখনই কি ইকো হচ্ছে এখানে? না এখন ঠিক আছে। হ্যাঁ, এটা কোথাও কোথাও কেউ একজন বোধহয় আনমিউট ছিল। এনিওয়ে, এখন আমরা আমরা ইন্ডিপেন্ডেন্ট টেস্টিংটা আমরা করছি, কথা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং নিয়ে। ভেরি ক্লিয়ার না, ক্লিয়ার না কেন বুঝতে পারলাম না আসলে। হ্যাঁ বলছে না, নো ভেরি ক্লিয়ার, মানে প্রথমে বলছে যে না 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 ঠিক আছে ভালো, এটার অর্থ এটা বুঝেছি আর কি। আচ্ছা, এনিওয়ে, ইন্ডিপেন্ডেন্ট টেস্টিংটা আমি বলতেছিলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট নিয়ে কথা বলতেছি, যে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিংটা যে কোনো কেউ করতে পারে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে সে কারো উপরে ডিপেন্ডেন্ট না, এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, ঠিক আছে। তো আপনি আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আপনি টেস্টিং করবেন, দ্যাট মিন্স আপনার যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন সে আপনাকে ইনফ্লুয়েন্স করবে না। এখন ইন্ডিপেন্ডেন্ট টেস্টার কে হইতে পারে, যে কোনো কেউ হইতে পারে। আপনি নিজে নিয়োগ দিতে পারেন, আপনি একজনকে থার্ড পার্টি একজনকে হায়ার করতে পারেন, আপনি আপনার ডেভেলপাররা ইন্ডিপেন্ডেন্ট টেস্টার হইতে পারে, আপনার কাস্টমাররা ইন্ডিপেন্ডেন্ট টেস্টার হইতে পারে। তো তারা তাদের টেস্টিং গুলো করবে, ইউজার স্টোরি গুলো ফলো করবে, আপনার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ফলো করে টেস্টিং করবে, করে আপনাকে রেজাল্ট দিবে। এইটাই বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। নো ইন্ডিপেন্ডেন্ট টেস্টার, দ্য ওনলি ফর্ম অফ টেস্টিং অ্যাভেলেবল ইজ ডেভেলপার টেস্টিং দেয়ার ওন কোড, ঠিক আছে। এই যে ডেভেলপার দেয়া, তারা তারা নিজেদের টেস্ট নিজেদের কোড টেস্টিং করতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপারস অর টেস্টার উইথিন দ্য ডেভেলপমেন্ট টিমস, এগুলা পড়ে নেবেন। এইটা আমি যেটা বলছি যে জাস্টটা বলে দিছি আলহামদুলিল্লাহ। বেনিফিট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং আমরা সবাই বুঝতে পারি। বেনিফিট, একটা মেজর বেনিফিট হচ্ছে সে আপনার আপনার কাছে ডিপেন্ডেন্ট না, সে তার টেস্টিংটা নিজে করবে, করার পরে সে যেই বাগগুলো প্রবলেমগুলো পাবে সে ডাইরেক্ট আপনার সাথে শেয়ার করবে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট টেস্টার likely to recognize different kind of failures compared to developer because they are different backgrounds, ঠিক আছে। এখন যে মনে করেন আপনার কাস্টমারের পার্সপেক্টিভ থেকে টেস্টিং করবে, আপনার ডিফারেন্ট স্টেক হোল্ডাররা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে টেস্টিং করবে। একজন ডেভেলপার যদি টেস্টিং করে, তার টেস্টিং আর একজন কিউএ ইঞ্জিনিয়ারের টেস্টিং একটু ডিফারেন্ট হয়। তো এই কারণে আপনার ভেরি লাইকলি আপনি ডিফারেন্ট এরিয়া আপনি টেস্টিং হবে ভালো, আপনার টেস্টিংটা অনেক ভালো হবে। ইন্ডিপেন্ডেন্ট টেস্টার ক্যান ভেরিফাই, চ্যালেঞ্জ এন্ড ডিসঅ্যাপ্রুভ অ্যাসাম্পশনস। এটা একটা ভেরি গুড একটা বেনিফিট। আপনার ইন্ডিপেন্ডেন্ট টেস্টার দিয়ে আপনি যদি টেস্টিং করান, আপনার টেস্টিংটাও যে একটা ভালো টেস্টিং হয়েছে এটা আপনিও বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি নিজে নিজের কোড টেস্টিং করছেন, এটা খুব ভালো টেস্টিং না, কিন্তু আপনি যদি একজনকে নিয়োগ দেন বা আপনি যদি থার্ড পার্টি একজনকে দিয়ে দেন যে ভাই আমার টেস্টিং গুলা, আমার পুরো টেস্টিংটা করবে আরেকজন, সে অফশোর হইতে পারে, বাংলাদেশে আছে, তারা যদি টেস্টিং করে, সে আপনার ব্যাকগ্রাউন্ড জানে না, কিছুই জানে না, আপনি কিভাবে কোড করছেন সেও কিছুই জানে না, সে টেস্টিং করলে সে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ফলো করে টেস্টিং করবে। তো সেখানে আপনার সে ভালো ভেরিফাই করবে। আপনার সাথে যেহেতু কথা বলে নাই, আপনার কোড জানে না, সে আপনার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা ভালো ভেরিফাই করতে পারবে। তারপরে যে অ্যাসাম্পশন গুলো মেড করছেন ওগুলার উপরে সে ভালো ওগুলার ভালো টেস্টিং করবে। এই যে স্টেক হোল্ডার made by stakeholders during specification implementation system. Independent tester of a vendor can report in an upright and objective manner about the system under test without pressure of the company. Basically, independent tester কোনো প্রেসার ছাড়া, কোম্পানির প্রেসার ছাড়া সে রিপোর্ট করতে পারবে। যেটা অনেক সময় আছে কোম্পানির প্রেসারের কারণে অনেক কিছু আপনি লোকাল যে আপনার কোম্পানির এমপ্লয়ি যারা আছে তারা অনেক সময় রিপোর্ট করতে পারে না, এগুলা ভেরি রেয়ার, আমি দেখি নাই। কিন্তু এখানে বলা হয়েছে, এটা জাস্ট এটা বলতেছে যে প্রেসার ফ্রম কোম্পানি দ্যাট হায়ার দেম। কিন্তু আমি কখনো দেখি নাই বা আমার দেখে জানা মতে নাই যেখানে আপনি কোনো বাগ পাইছেন, কোনো প্রবলেম পাইছেন, ডিফেক্ট পাইছেন, এইটা রিপোর্ট করতে দেয় নাই, এই ধরনের কিছু আমি দেখি নাই। বাট এখানে তারা আইএসটিকিবিতে বলছে
আইএসটি কিপির জন্য আপনার একটু খেয়াল রাখতে হবে আপনার আইএসটি কিপির পরীক্ষার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এখানে পটেনশিয়াল আপনার ড্রব্যাক কি আছে এই ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এর? আইসোলেশন ফ্রম ডেভেলপমেন্ট টিম, এটা একটা মেজর ড্রব্যাক। আপনি যদি আপনার আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং করেন, আপনার সাথে যদি ডেভেলপার, আপনি এখানে আছেন আর ডেভেলপার আমেরিকাতে, তাদের সাথে আপনার যোগাযোগ নেই, কমিউনিকেশন নাই, তাইলে এটা একটা মেজর ড্রব্যাক। কারণ আপনি যদি কোনো ইনফরমেশন জানা লাগে আপনার, অথবা আপনার কাছে জানা নাই, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা ক্লিয়ার না, আপনি তাদের সাথে কথা বলবেন না। আপনি আপনার ওইটার আপনার যা পাইছেন যা আছে ওইটার উপরে বেস করে আপনি আনসার বা আপনার টেস্টিং করে যাবেন, সেটা সবসময় ভালো হয় না। এই কারণে আপনার এই এখানে বলা হয়েছে যে এটা একটা ড্রব্যাক ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এর। সেটা কি? আপনার আইসোলেশন। আপনি আইসোলেশন হয়ে যাবে, আইসোলেটেড থাকবেন ডেভেলপমেন্ট টিম থেকে, মে লিড ল্যাক অফ কোলাবোরেশন, এই যে কোলাবোরেশন কম হবে, ডিলেইস ইন প্রোভাইডিং ফিডব্যাক টু দ্য ডেভেলপমেন্ট টিম। আপনি যদি তাদের সাথে ভালো যোগাযোগ না থাকে তাহলে আপনি ডিলে করতে পারেন রিপোর্ট করতে, কারণ তখন আপনি ভালো করে একদম 100% শিওর না হয় আপনি রিপোর্ট করবেন না। কিন্তু আপনার সাথে যদি তাদের সাথে ভালো যোগাযোগ থাকে, আপনি একটা ডিফেক্ট পাইলে সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করবেন, বলবেন হ্যাঁ একটা পাওয়া গেছে, ঠিক আছে। এই অ্যাডভার্স রিলেশনশিপ উইথ দ্য ডেভেলপমেন্ট টিম, এগুলো একটা কমন প্রবলেম, এটা ঠিক আছে। এই ইনফরমেশনগুলো আপনারা মনে রাখতে হবে, এগুলো আইএসটি কিবিতে তারা প্রশ্ন করবে আপনাকে, ঠিক আছে। ডেভেলপার্স মে লুজ সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ দ্য কোয়ালিটি, এটা একটা কমন প্রবলেম আপনার ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এর। কারণ সে সে ডেভেলপ করে আপনার ছেড়ে দিছে আপনার কাছে, এখন সে ধারণা করবে যে যা প্রবলেম আছে আপনি পাবেন, যদি কোনো কিছু না পান তার রেসপন্সিবিলিটি না, সে তখন আপনাকে ব্লেম করবে যে আমাকে তো সে কোনো টেস্ট বাগ দেয় নাই, বলে নাই কোনো কিছু ডিফেক্ট পাইছে বলে। তো এই জন্য ডেভেলপাররা অনেক সময় রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি লুজ করে, ওরা মনে করে যে আমার আর কোনো রেসপন্সিবিলিটি নাই। Independent tester may be seen as a bottleneck. Well, এটা তাদের জন্য এখানে এই আইএসটিকির জন্য মনে রাখবেন, এটা বটলনেক হিসেবে অনেক সময় কাজ করে। বটলনেক কি আমরা সবাই জানি মোটামুটি। বটলনেক হচ্ছে যে জায়গায় গিয়া আপনার টাইম লাগে বেশি। মনে করেন আপনি এখান থেকে ব্যাংকে আপনি ক্যাশিয়ারের কাছে যাবেন বা আপনার এই ব্যাংকের বুথ ইয়েতে যাবেন, এখানে বটলনেকটা হচ্ছে আপনার এখানে মানুষ আছে একজন আর আপনার 10 জন কাস্টমার। এখন এই 10 জনের 10 জনই ক্যাশিয়ারকে যাইতে হবে, তখন সবাই লাইনে দাঁড়ায় থাকে, বুঝছেন। এখন যদি তাদেরকে ডাইভার্ট করা যাইতো তাইলে এই বটলনেকটা ছুটে যেত। এই জন্য এখন তারা ব্যাংকে অনেক ডাইভার্টেড করছে। আপনি যদি টাকা জমা দিতে হয় তাইলে তারা আপনারা ক্যাশিয়ারের কাছে যাওয়া লাগবে না। তো এনিওয়ে, বটলনেক হচ্ছে যেই জায়গায় গিয়া আপনার লম্বা হয়ে যায় জায়গাটা, কাজটা বেশি লেংদি হয়ে যায়, সময় বেশি লাগে, এটাকে বটলনেক বলা হয়। তো ইন্ডিপেন্ডেন্ট টেস্টার মে বি সিন এজ বটলনেক, তারা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট টেস্টার অনেক সময় বটলনেক হিসেবে কাজ করতে বটলনেক হইতে পারে। কারণ হচ্ছে তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তাদের সাথে যদি ডেভেলপারের কোনো যোগাযোগ না থাকে, তারা সময় নিবে তাদের টেস্টিং করতে, আবার তারা রিপোর্টিং করতেও সময় নিবে, এইটা একটা টাইম কনজিউমিং এফোর্ট হবে। এই কারণে তারা এটাকে বটলনেক হিসেবে চিন্তা করতেছে। এইগুলো হচ্ছে এই তিনটা ড্রব্যাক এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এর। বেনিফিট আর ড্রব্যাক চিন্তা করলে, বেনিফিট অনেক ভালো ভালো বেনিফিট আছে, কিছু ড্রব্যাক আছে, এই ড্রব্যাক গুলো আবার ওভারকাম করা যায়। তো এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং। টাস্ক অফ টেস্ট ম্যানেজার এন্ড টেস্টার, এখানে টেস্ট ম্যানেজার আর টেস্টারের টাস্ক গুলো দেওয়া হয়েছে। টিপিক্যাল টেস্ট ম্যানেজার টাস্ক এখানে অনেকগুলা, টেস্ট ম্যানেজারের টাস্ক ইনভলভ করা হয়েছে। মনে করেন ডেভেলপ, রিভিউ, টেস্ট পলিসি, টেস্ট স্ট্র্যাটেজি এন্ড অর্গানাইজেশন। এখন টেস্ট ম্যানেজার আর টেস্টার বলতে আপনারা যারা টেস্টিং করবেন, এদের কাজ ভিন্ন আছে, ঠিক আছে। টেস্ট ম্যানেজার সে আপনার এক্সিকিউট করবে না, আপনার টেস্টগুলো এক্সিকিউট করবে না, আপনি টেস্ট এক্সিকিউট করবেন। টেস্ট ম্যানেজারের কাজ হচ্ছে প্ল্যানিং করা বেসিক্যালি। এইটা মনে রাখলেই এনাফ, আলহামদুলিল্লাহ। এতটুকু যদি মনে রাখতে পারেন যে টেস্ট ম্যানেজারের কাজ হচ্ছে প্ল্যানিং করা, সে প্ল্যানিং করবে তার এহেড, মনে করেন 6 মাস, 3 মাস আগে, 4 মাস আগে প্ল্যানিং করবে যে আমার 4 মাস পরে এই প্রজেক্টটা বা এই ফিচারটা আমাকে টেস্টিং করতে হবে, বা 3 সপ্তাহ পরে এই ফিচারটা টেস্টিং করতে হবে। সে এগুলোর প্ল্যানিং করবে, সে রিসোর্স ম্যানেজমেন্ট করবে, সে আপনার এই টাইম ম্যানেজমেন্ট চিন্তা করবে। এগুলো সব হচ্ছে টেস্ট ম্যানেজারের কাজ।
আর আপনার ইঞ্জিনিয়ার নাই, এটা আপনাকে কেউ জিজ্ঞেস করবে না ভাই তোমাদের নাই কেন, ম্যানেজারকে জিজ্ঞেস করবে। আপনার সিটিও আইসা ম্যানেজারের টেস্ট ম্যানেজারের সাথে কথা বলবে, সিটিও কখনো আপনার সাথে কথা বলবেন, প্রোডাক্ট ওনার আপনার সাথে কথা বলবে না, ঠিক আছে? প্রোডাক্ট ওনার ম্যানেজারের সাথে কথা বলবে, ম্যানেজারকে বলবে তোমার কি অসুবিধা, কি তোমার টেস্ট কেমন চলতেছে। তো ম্যানেজার তাকে প্ল্যানিং দিতে হবে, ভাই আমরা নেক্সট 6 মান্থসে আমরা এই প্ল্যানে কাজ করতে চাইতেছি। তো বেসিক্যালি টেস্ট ম্যানেজারের কাজ হচ্ছে প্ল্যানিং করা, আর টেস্টারের কাজ হচ্ছে এক্সিকিউট করা। এটা হচ্ছে সিম্পল। আর এখানে অনেকগুলো লিস্টেড কাজ আছে, এই যে প্ল্যান, তারপরে রাইট আপডেট টেস্ট প্ল্যানস। আপনার যদি কোনো টেস্ট প্ল্যানটা আপডেট করে তাহলে এটা লিখবে, বুঝছেন? ওই যে প্ল্যানটা টেস্ট ম্যানেজারের কাজ, কোঅর্ডিনেট টেস্ট প্ল্যানস উইথ প্রজেক্ট ম্যানেজার্স প্রোডাক্ট ওনার্স। এই যে এই কোঅর্ডিনেট করা মানে এই আপনার যে টেস্ট প্ল্যান, এইটা প্রজেক্ট ওনারদের সাথে, প্রোডাক্ট ওনারদের সাথে আপনি কনভে করবেন, মেসেজ তাদের জানাবেন যে ভাই ইমেল করবেন যে এই আমার প্ল্যান। এটা হচ্ছে টেস্ট ম্যানেজারের কাজ। শেয়ার টেস্টিং পার্সপেক্টিভ, প্রজেক্ট অ্যাক্টিভিটিস আছে, ইন্টিগ্রেশন প্ল্যানিং, এগুলা সব আপনি শেয়ার করবেন তাদের সাথে। ইনিশিয়েট দ্য অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, এই আপনার টেস্টের যে আপনার ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন, এগুলো সব আপনি এগুলো ইনিশিয়েট করবেন। ইনিশিয়েট মানে করে শুরু করা, বুঝছেন? তো প্রিপেয়ার, ডেলিভারি, টেস্টিং প্রসেস, এগুলো সব আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। এইগুলা হচ্ছে টেস্ট ম্যানেজারের কাজ, ঠিক আছে? তো ইন এ সিম্পল, ইন এ ওয়ার্ড, টেস্ট ম্যানেজার হচ্ছে বেসিক্যালি প্ল্যানিং এর কাজ করে, আর টেস্টার হচ্ছে এক্সিকিউশনের কাজ করে। এইটাই মনে রাখলে মোটামুটি আপনারা সবকিছু আনসার করতে পারবেন আশা করা যায়। এই টেস্টারের টিপিক্যাল টেস্টারের কাজ কি, এখানে মনে করেন এই রিভিউ, কন্ট্রিবিউট টু দ্য টেস্ট প্ল্যানস। আপনার এই টেস্ট প্ল্যানগুলা সাধারণত ম্যানেজাররা যখন টেস্ট প্ল্যান করে প্রথমেই শেয়ার করে হচ্ছে যারা টেস্ট করবে, যারা আপনার কিউ ইঞ্জিনিয়ার নরমাল যারা টেস্টগুলো এক্সিকিউট করবে তাদের সাথে শেয়ার করে। কেন? কারণ তারাই তো টেস্ট করবে। এখন আপনি মনে করেন আপনি একজন ম্যানেজার, আপনি প্ল্যান করছেন একটা টেস্টের একটা স্প্রিন্টের প্ল্যান করছেন, এখন আপনি এখানে দিয়েছেন আপনার লাগবে 2 সপ্তাহ, কিন্তু যে ফিচারটা যে সাইজের এইটাতে 4 সপ্তাহ সময় লাগবে। এখন আপনি যদি আপনার ইঞ্জিনিয়ারদের সাথে কথা না বলেন, আপনার আন্ডারে যারা কিউ ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কথা না বলেন, তাহলে আপনার এই প্ল্যানিং এ ভুল হবে, টাইমিং এ ভুল হবে। কারণ তারা এক্সিকিউশন করবে, তারা জানে আমার এখানে সময় কতটুকু লাগবে, তখন তারা আপনাকে বলবে যে না আমাদের এটা 4 সপ্তাহ সময় লাগবে। তখন আপনি বলতে পারবেন যে আমার 4 সপ্তাহ সময় লাগবে। আর তাদের সাথে কথা না বলে যদি আপনি কাজ করেন তাহলে আপনি মিস্টেক করবেন। তো এই যে রিভিউ করা, টেস্টারের কাজ কি? রিভিউ, এই প্ল্যানটা রিভিউ করা, অ্যানালাইজ, রিভিউ রিকোয়ারমেন্ট, আইডেন্টিফাই, ডকুমেন্ট টেস্ট কন্ডিশনস, এগুলা সব বেসিক্যালি আপনার টেস্ট এক্সিকিউশনের জন্য যা যা কাজ আছে এইগুলা সব হচ্ছে আপনার কাজ, টেস্টারের কাজ। প্লাস ম্যানেজারকে হেল্প করা, ম্যানেজারের কাজগুলা রিভিউ করা, এইটাও ম্যানেজার কোন একটা প্ল্যান করতেছে এইটাতে তার রিভিউ করা, তার সাথে হেল্প করা, এগুলা সব হচ্ছে টেস্টারের কাজ। এই যে ডিজাইন, সেট আপ, ভেরিফাই, টেস্ট এনভায়রনমেন্ট, এই যে টেস্ট এনভায়রনমেন্ট, সাধারণত এই টেস্ট এনভায়রনমেন্ট গুলা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? এখানে কিন্তু তারা বলতেছে এই ভেরিফাই করার কথা বলতেছে। এনভায়রনমেন্ট সাধারণত আপনাকে দেওয়া হবে, একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া হবে যেটা কাজ করতেছে, এইটাকে ভেরিফাই করবেন। এই এনভায়রনমেন্ট ভেরিফাই করবেন। এখানে ভেরিফাইটা কি? মনে করেন আমরা ডান ডিল নিয়ে আমরা আলোচনা করতেছি, এখন দেখেন এখানে বলতেছে এই যে ডিজাইন, সেট আপ এন্ড ভেরিফাই টেস্ট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট আমাদেরকে এই এনভায়রনমেন্টটা দেওয়া হয়েছে, এই ইউআরএল, ঠিক আছে? আমরা এখানে আসলাম, আসার পরে এখন আমরা যখন এটাতে হিট করলাম, এটা দেখলাম যে এই পেজটা আসতেছে না, আমাদেরকে এরর দেখাইতেছে। তাইলে এটা আমরা ভেরিফাই করতে পারলাম যে এই পেজটা আমরা টেস্টিং করতে পারবো না, এখানে প্রবলেম আছে। তখন আপনি এটা রিপোর্ট করতে হবে। তো আপনাকে একটা এনভায়রনমেন্ট, অনেক সময় হয় কি যারা ডেভঅপস আছে তারা এনভায়রনমেন্ট আপনাকে দিবে, ঠিক আছে? আরেকটা টিম, তারা একটা সেপারেট টিম, তারা আপনাকে এনভায়রনমেন্টটা দিবে। এখন এই এনভায়রনমেন্টটা যে আপনাকে দিছে, আপনি এটাকে ভেরিফাই করে তাদেরকে বলতে হবে যে ভাই আমার এটা এই প্রবলেম আছে, অথবা আপনি এই মোটরে ক্লিক করলেন, আপনি সার্চে ক্লিক করলেন, এই পেজটা পুরো ব্ল্যাঙ্ক আসতেছে। মেজর যদি কোনো প্রবলেম আসে তখন আপনি তাদেরকে ইনফর্ম করতে হবে যে ভাই এই আপনার এনভায়রনমেন্টে কাজ করতেছে না, তুমি এটা ঠিক করে দাও, তখন তারা এটা ঠিক করে দিবে। তো এগুলা ভেরিফাই করা, এইটাকেই বলে ভেরিফাই, এনভায়রনমেন্ট কাজ করতেছে কিনা, আপনি এটা টেস্টিং করতে পারবেন কিনা। এই ডিজাইন, ইমপ্লিমেন্ট টেস্ট কেসেস এন্ড টেস্ট প্রসিডিউরস, এই প্রিপেয়ার, এই একুয়া টেস্ট ডেটা,
এই যে আপনি টেস্ট করছেন এগুলা ডেটা আপনি প্রিপেয়ার করবেন, ক্রিয়েট ডিটেইল টেস্ট এক্সিকিউশন শিডিউল, বুঝছেন? এগুলো সব আপনার এগুলো হচ্ছে সব টেস্টারের কাজ, ঠিক আছে? তো এই হচ্ছে টেস্টার আর ম্যানেজারের ডিফারেন্স। আপনার টেস্ট প্ল্যানিং এন্ড এস্টিমেশন, এইটা বেসিক্যালি এই যে টেস্ট প্ল্যানিং এন্ড এস্টিমেশন, এটা কিছুটা টেস্টারের উপরে কিছুটা ম্যানেজারের উপরে। ম্যানেজার হবে হাই লেভেল প্ল্যানিং করবে, ঠিক আছে? সে আপনার টেস্ট কেস আছে 10টা, ঠিক আছে? আপনার 10টা টেস্ট কেস এক্সিকিউট করতে কত সময় লাগবে সে ওইটা প্ল্যানিং করবে না, ওইটা করবেন আপনি, ঠিক আছে? আমাদের যে টেস্ট কেস গুলো আছে আমরা লিখছি, এই টেস্ট কেস গুলো এক্সিকিউট করতে আমি যাকে দিলাম, মনে করেন আমি এই নুরুজ্জামান ভাইয়ের টেস্টটা আমি দিলাম মশিউর ভাইকে। এখন মশিউর ভাই ওইটা নিয়ে তার কত সময় লাগবে এটা মশিউর ভাই প্ল্যানিং দিবেন। আপনাকে ম্যানেজার জিজ্ঞেস করবে যে তোমার এটা এক্সিকিউট করতে কত সময় লাগবে, তখন আপনি বলবেন যে ভাই আমার 2 সপ্তাহ সময় লাগবে, আমার 3 দিন সময় লাগবে, আমার 5 দিন সময় লাগবে। ওই 5 দিন পরে সে আপনাকে আবার জিজ্ঞেস করবে আপনার আপডেট কি, অথবা এর আগেও আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি এক্সিকিউট করতে পারবা কিনা 5 দিনে, তুমি কি গোল ঠিক আছে কিনা, এখনো তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। এগুলা সে রেগুলার আপনি আপডেট দিতে হবে স্ট্যান্ড আপ মিটিং এ আসার পরে। আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্টে যাব, আমরা যখন দেখব, তখন আপনি এভরিডে আপনার কাজের আপডেট দিতে হবে। আপনি কতদূর আগাইছেন, আপনি কি এখনো গোল অ্যাচিভ করতে পারবেন কিনা, এগুলা সব জিজ্ঞেস করা হবে। তো এই এখানে একটু টেস্ট প্ল্যানিং এন্ড এস্টিমেশন বেসিক্যালি এগুলাই আপনি প্ল্যান করবেন। একটু হ্যাঁ, আচ্ছা, একটু ডিস্টার্ব করি সেখান দিলে, এই যে এখানে যে এস্টিমেশন আর প্ল্যানিং এন্ড এস্টিমেশন, এটারই তো মাইলস্টোন বলে নাকি, যেটা আমরা অন্য না জায়গায় পাইছি? মাইলস্টোন আরেকটা, না না মাইলস্টোন, মাইলস্টোন এটা না, না? না না আচ্ছা। মাইলস্টোন হচ্ছে একটা বিশাল জিনিস অ্যাচিভ করা, ঠিক আছে? অনেক বড় জিনিস। মাইলস্টোন কে বলা হয়, মনে করেন আমরা আমাদের একটা ই কমার্স সাইট আছে, আমাদের ই কমার্স সাইটে আমরা যখন 1 মিলিয়ন আমাদের রেভিনিউ হবে, এটা হচ্ছে একটা আমাদের মাইলস্টোন। আমাদের রেভিনিউ 1 মিলিয়ন পার ইয়ার বা পার মান্থ যাবে, সেটা হচ্ছে মাইলস্টোন। আর এইগুলা যে আমাদের টেস্টের প্ল্যানিং এর এস্টিমেশন, এগুলা মাইলস্টোন না, এগুলোকে গোল বলা যায়। আমরা গোল বলতে পারি। মাইলস্টোন আর গোল একটু ডিফারেন্ট আছে। মাইলস্টোন, মনে করেন ফেসবুকের ক্ষেত্রে মাইলস্টোন কি, তাদের 1 বিলিয়ন ইউজার বেস, সাবস্ক্রাইবার, ওইটা হচ্ছে তাদের মাইলস্টোন। তো মাইলস্টোন হয় সাধারণত কোম্পানি ওয়াইজ অথবা বিশাল একটু বড় জিনিস। বড় কিছু- বড় কিছু- হুম, ঠিক আছে। এনিওয়ে, তো টেস্ট প্ল্যানিং এন্ড এস্টিমেশন বেসিক্যালি, প্ল্যানিংটা হচ্ছে আমরা যে আমাদের যে টেস্ট কেস গুলো আছে এগুলো আমরা কিভাবে এক্সিকিউট করব, আমাদের টাইম কেমন লাগবে, আমাদের রিসোর্স আছে কিনা, এগুলো সবই হচ্ছে আমার টেস্ট প্ল্যানিং এন্ড এস্টিমেশনের ভিতরে পড়ে, ঠিক আছে? তারপরে স্কোপ, এই যেখানে লেখা আছে এই স্কোপ অফ টেস্টিং, ঠিক আছে, অবজেক্টিভস, এগুলো সব আপনাকে প্ল্যানিং এ চিন্তা করতে হবে। এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আপনাকে চিন্তা করতে হবে। constraint criticality, testability, availability of resources, এই availability of resources এটা খুবই ইম্পর্টেন্ট। টেস্ট প্ল্যানিং এ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম আমরা যেটা ফেস করি বা যারা মিস্টেক করে, আমরা যারা দেখছি, আমি দেখছি কিছু ম্যানেজারদের যে প্ল্যানিং এ মিস্টেক করে, সেটা হচ্ছে এই যে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, তারা এটা চিন্তা করতে পারে না। ফর এক্সাম্পল, আপনি কাজ করতেছেন, আপনার আন্ডারে 3জন ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে? এখন আপনি প্ল্যানিং করতেছেন, আপনি জানেন এক একজন ইঞ্জিনিয়ার 5টা করে টেস্ট এক্সিকিউট করতে পারে, ঠিক আছে? আপনার কাছে দেওয়া হয়েছে 20টা টেস্ট এক্সিকিউট করার জন্য, আর এক একজন করতে পারে 5টা করে একদিনে করতে পারে। আপনার তিনজন ইঞ্জিনিয়ার কয়টা করবে? 3 5 15টা। আপনার থাকবে আরো 5টা বাকি, ঠিক আছে? আপনি বললেন আপনার 2 দিন লাগবে, ঠিক আছে, কারণ আপনার 2 দিনে আপনার 20টা টেস্ট এক্সিকিউট হয়ে যাবে। কিন্তু দেখলেন আপনার প্রথম দিন যেদিন আপনি শুরু করলেন, এই দিনে আপনার 2জন ইঞ্জিনিয়ার হলিডেতে আছে, তারা আসবে 3 দিন পরে। তখন আপনার প্ল্যানিংটা পুরা মিস্টেক প্ল্যানিং, আপনি ভুল প্ল্যানিং করছেন আপনি। তো এই যে ইঞ্জিনিয়ারদের অ্যাভেলেবিলিটি, এইটা একটা বিশাল বড় একটা প্রবলেম হয় প্ল্যানিং এর ক্ষেত্রে। যারা ভালো ম্যানেজার না, তারা এই জিনিসটা করতে পারে না। আমি দেখছি আমাদের আগের ম্যানেজারটা খুবই এফিশিয়েন্ট ছিল,
সে আপনার এই প্ল্যানিং গুলো খুব সুন্দর করে করতে পারতো। একটা পার্সেন্টেজ মনে করেন 5% টাইম সে এক্সট্রা রাখতো এই সিক লিভ, হলিডে অ্যান্ড দেন অনেক কিছু থাকে যেগুলোর কারণে সে 5% টাইম এক্সট্রা নিত। তো আরো কিছু কিছু বিষয় আছে আপনার যেগুলা মনে করেন আপনার হট ফিক্স চলে আসছে, তখন আপনি কাজ করতে পারবেন। হট ফিক্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলা সব প্ল্যানিং এর মধ্যে চিন্তা করতে হয়। আর ওই হট ফিক্স আসলে আপনার রিসোর্স চলে যাবে ওখানে, তখন আপনার রিসোর্সের অ্যাভেলেবিলিটি থাকবে না। এগুলো আপনারা খেয়াল করতে হবে আপনার প্ল্যানিং এর ক্ষেত্রে। এই টেস্ট প্ল্যানিং এ এই যে টেস্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস মে ইনক্লুড দ্য ফলোইং, এই প্ল্যানিং অ্যাক্টিভিটিস গুলা মনে করেন ডিটারমাইন দ্য স্কোপ, অবজেক্টিভ, রিস্ক টেস্টিং, ডিফাইনিং ওভারঅল। আমরা এগুলো সব কথা বলছি, এগুলো নিয়ে আমরা স্কোপ নিয়ে কথা বলছি, অবজেক্টিভ নিয়ে কথা বলছি, রিস্কস অফ টেস্টিং আমরা এগুলো কথা বলছি। সরি ইউসুফ ভাই, হ্যাঁ বলেন। হট ফিক্সটা একটু প্লিজ কাইন্ডলি বুঝে দেন। ম্যাট্রিক্সটা, বুঝিনি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, জি। হট ফিক্স আমার হট ফিক্স বলছে মনে হয় সম্ভবত। ম্যাট্রিক্স না, সিলেক্টিং ম্যাট্রিক্স ফর দ্য টেস্ট মনিটরিং এন্ড কন্ট্রোল। ও সিলেক্টিভ ম্যাট্রিক্স, ওকে। ম্যাট্রিক্সটা হচ্ছে যে আপনার পার্সেন্টেজ, ঠিক আছে? আপনার ম্যাট্রিক্সটা হচ্ছে আপনি যে এক্সিস্টিং আগে যে টেস্টগুলো করছেন এগুলার উপরে আপনি অ্যানালাইসিস করবেন, ওগুলোর উপরে ম্যাট্রিক্স আসে। মনে করেন আপনার আমি দেখাই, এই যে রেজাল্টটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? 65% পাস করছে, তারপরে ফেল হচ্ছে 13%, 21% আনটেস্টেড। এটা হচ্ছে ম্যাট্রিক্স আপনার, ঠিক আছে? আপনার এটা কিসের ম্যাট্রিক্স? আপনার টেস্ট এক্সিকিউশনের ম্যাট্রিক্স। আবার কাভারেজের ম্যাট্রিক্স আছে। মনে করেন আপনি এই ফিল্টারের সবগুলো আপনি টেস্ট কভার করেন নাই, তাইলে আপনি যেটা কভার করেন নাই সেটা বাদ দিয়ে আপনাকে কাভারেজের ম্যাট্রিক্স পাবেন, আপনার টেস্ট কাভারেজের ম্যাট্রিক্স কতটুকু, ঠিক আছে? সবকিছু সব কাজেরই একটা সব বিষয়ের সব স্টেপের ম্যাট্রিক্স আছে আলাদা আলাদা, ঠিক আছে? এখন আপনার টেস্ট এক্সিকিউশনের ম্যাট্রিক্স হচ্ছে এইটা, এই রিপোর্টটা আপনি সাবমিট করবেন। আপনি যখন এক্সিকিউশন করবেন আপনি টেস্টের এই রিপোর্টটা আপনাকে সাবমিট করতে হবে এই ম্যানেজমেন্টকে। আপনার ম্যানেজার বলেন অথবা ওয়াইডার সবাইকে, ম্যানেজার সহ সবাইকে ইনক্লুড করে আপনাকে এই রিপোর্টটা দিতে হবে যে ভাই আমাদের 65% পাস হয়েছে, এই হচ্ছে ফেল। কোনো ক্রিটিক্যাল ফেল যদি হয়, যেটা ব্লকার, যেটার কারণে আপনি আপনি সফটওয়্যার রিলিজ করতে পারবেন না, সেটা আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে? আর যদি নন ক্রিটিক্যাল কোনো কিছু, এখানে যতগুলো ফেল আছে এই ফেলগুলো যদি ক্রিটিক্যাল না হয় তাহলে আপনি এগুলা মেনশন করার দরকার নেই। মাইনর হইলে মেনশন করার দরকার নাই, কিন্তু মেজর যদি কোনো বাগ হয়, প্রবলেম হয়, আপনাকে অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে? তো সেই সেম এইটা হচ্ছে আপনার এক্সিকিউশনের ম্যাট্রিক্স। আপনার টেস্ট কভারেজের ম্যাট্রিক্স হচ্ছে বললাম যে আপনি যদি মনে করেন এখানে কয়টা ফিল্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানে 19টা ফিল্টার আছে, ঠিক আছে? এই 19টা ফিল্টারের মধ্যে আপনি মনে করেন আপনার টেস্ট কভারেজ আছে 10টার, বাকি 9টার নাই। তো আপনার নিয়ারলি অ্যারাউন্ড 60% এর আপনার 60% আছে, আপনার 40% নাই, বা 55% আছে, আপনার 45% নাই। তখন আপনার টেস্ট কভারেজের ম্যাট্রিক্স হচ্ছে আমরা 55% টেস্টিং করছি, ফিল্টার টেস্টিং। বুঝা গেছে ম্যাট্রিক্স? জি। তো এগুলো হচ্ছে ম্যাট্রিক্সটা সব ইয়ে করে আপনাদেরকে ভেরি লাইকলি এগুলা নিয়ে, এই ম্যাট্রিক্স নিয়ে কেউ প্রশ্ন করবে না ইন্টারভিউতে। এগুলো হচ্ছে আপনার আইএসটিকিউর জন্য লাগবে। ইউসুফ ভাই, সেকেন্ড পয়েন্ট একটু বুঝতেছেন, ডিফাইনিং দ্য ওভারঅল অ্যাপ্রোচ অফ টেস্টিং, এই জিনিসটা বুঝতে হ্যাঁ, পারতেছি। ওভারঅল এই যে ডিফাইনিং ওভারঅল অ্যাপ্রোচ অফ দ্য টেস্টিং হচ্ছে মনে করেন আপনি কিভাবে এই যে টেস্টিংটি করবেন। আপনি কি আপনার ওই যে আমরা এর আগে টেস্টিং নিয়ে পড়ছি, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, আমাদের এই স্মোক টেস্টিং, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? এখন আপনার মনে করেন ফিচারের উপরে ডিপেন্ড করে আপনি চিন্তা করবেন। কারণ আমাদের তো মনে করেন আমরা বলছি যে আমরা আগে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থেকে আমরা টেস্ট কেসগুলো লিখে নিব, ঠিক আছে? টেস্ট কেসগুলো লিখবো
এবং ওগুলো আমরা এক্সিকিউট করব। তো এখন এই বিষয়গুলো আপনারা এই অ্যাপ্রোচটা হচ্ছে আপনি কিভাবে এটা শুরু করবেন। মনে করেন বিভিন্ন অ্যাপ্রোচ আছে আমরা টেস্টিং এর। আপনার ওয়াটারফল মডেল আছে, অ্যাজাইল মডেল আছে, এগুলো বিভিন্ন মডেল আছে। ঠিক আছে, এখন আমরা কথা বলছি এগুলা নিয়ে। তো অ্যাজাইল মেথোডোলজিটাই বেশি ইউজ হয়। আপনার যখন ডেভেলপার যখন ডেভেলপ করা শেষ করবে, আমরা সাথে সাথেই ওখান থেকেই টেস্টিং শুরু করে দিই। আমরা কিন্তু একদম রিলিজ পর্যন্ত অপেক্ষা করি না, অথবা পুরো সব ফিচারগুলো একসাথে ডেভেলপ হওয়ার পরে আমরা টেস্টিং করি না। ফর এক্সাম্পল, আপনি এই এই প্রাইস পার মান্থ এই ফিচারটা ডেভেলপ করা হয়েছে, মনে করেন এই তিনটা ফিচার প্রাইস পার মান্থ, ইয়ার আর ফুয়েল টাইপ, এই তিনটা ফিচার ডেভেলপ করা হচ্ছে একসাথে। কিন্তু এই প্রাইস পার মান্থটা শেষ হয়ে গেছে, আপনি কিন্তু ওই বাকি দুইটার জন্য অপেক্ষা করবেন না। আপনি এইটা অলরেডি আপনাকে বিল্ড দেওয়া হবে, আপনি ওইটাতে টেস্টিং করা শুরু করে দিবেন। তো এই যে অ্যাপ্রোচ আপনার, তারপরে আপনার টেস্ট কেস আপনি এর আগে লিখবেন, আপনি টেস্ট কেসগুলো আগে লিখে ফেলবেন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থেকে। এই যে আপনার এইটা হচ্ছে টেস্টের, এইগুলো হচ্ছে আপনার এই অ্যাপ্রোচ। আপনি কিভাবে টেস্টিংটা করবেন, আপনি ব্ল্যাক বক্স টেস্টিং করবেন না হোয়াইট বক্স টেস্টিং করবেন, বুঝছেন, বা আপনি কম্বাইন এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং করবেন, অথবা ম্যাট্রিক্স বেসড, আপনার যে আগের যে এই রেজাল্ট গুলো আছে ওগুলোর উপরে বেস করে আপনি টেস্টিং করবেন। এগুলো সব এগুলো হচ্ছে অ্যাপ্রোচ। আপনি চিন্তা করবেন এগুলা নিয়ে যে কিভাবে আপনি আগাবেন। ঠিক আছে, জি। তো এই এখানে ইন্টিগ্রেটিং, কোঅর্ডিনেটিং টেস্ট অ্যাক্টিভিটিস, এগুলো আপনারা বুঝতে পারতেছেন, লাইফ সাইকেল অ্যাক্টিভিটিস, মেকিং ডিসিশন অ্যাবাউট হোয়াট টু টেস্ট। এই যে মেকিং ডিসিশন অ্যাবাউট হোয়াট টু টেস্ট, এগুলা মনে করেন এগুলো সিম্পল জিনিস। আপনাকে দেওয়া হয়েছে এই ফিচারটা আপনি টেস্টিং করবেন, প্রাইস পার মান্থ। আপনাকে এটা ডিসিশন নিতে খুব বেশি কমপ্লিকেটেড হবে না যে ভাই আমাকে প্রাইসে ক্লিক করতে হবে, এখানে দুইটা প্রাইস দিব, আমি কি দেখতে হবে ওই প্রাইসের ভিতরে ফিল্টার হয় কিনা, অথবা পার মান্থে দিতে হবে, তারপরে আমি মিনিমাম ম্যাক্স দিব, আমি দেখতে হবে এটা ফিল্টার হয় কিনা। ঠিক আছে, কিছু কিছু কমপ্লিকেটেড সিচুয়েশন আছে যেখানে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে হোয়াট টু টেস্ট। কারণ যদি এখানে দেখা যায় এপিআই বেসড টেস্টিং গুলো করতেছেন, আপনার টেস্টিংটা খুব অনেকগুলা বিষয়ের সাথে রিলেটেড, এক্সটার্নাল বিষয়ের সাথে, তখন আপনাকে এই চিন্তা ভাবনার বিষয় আছে যে আপনি কিভাবে এই টেস্টিং গুলো করবেন। The people and other resources required for the perform various test activities. মনে করেন এই যে এই জায়গায় আসলে আপনি মনে করেন এপিআই টেস্টিং, আপনি এপিআই টেস্টিং জানেন না, এখন এপিআই টেস্টিং জন্য আরেকজন করতে হবে, আপনি তার উপরে ডিপেন্ডেন্ট। আবার আপনি ডেটাবেজের রিলেটেড কাজ আছে, আপনি ডেটাবেজের এসকিউএল কোয়েরি জানেন না, এখন ওইটার জন্য আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। তো এইগুলো সবকিছু হচ্ছে রিসোর্স বেসড, আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে টেস্টিং এর প্ল্যানিং, শিডিউলিং অফ টেস্ট অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন। এইগুলা শিডিউলিং বেসিক্যালি আপনি টাইমিং করা, আপনি কখন অ্যানালাইজ করবেন, ডিজাইন করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, এক্সিকিউশন করবেন, ইভালুয়েশন, এগুলা সব আপনার টেস্ট রেজাল্ট দেখবেন। সিলেক্টিং ম্যাট্রিক্স, বাজেটিংটা হচ্ছে বেসিক্যালি আপনার রিসোর্সের উপরে। আপনার যদি 5 জন রিসোর্স, আপনার 5 জন ইঞ্জিনিয়ার আছে, এখন আপনার আপনি চিন্তা করতেছেন যে আপনার আরো 2 জন হইলে আপনি উইথিন টাইম লিমিটের মধ্যে শেষ করতে পারবেন। আপনাকে দেওয়া হয়েছে 2 সপ্তাহ, 5 জন ইঞ্জিনিয়ার 2 সপ্তাহে পারবে না, তখন আপনি বলতে পারেন যে আমাকে আরো 2 জন ইঞ্জিনিয়ার দিতে হবে, তখন আপনাকে আরো 2 জন ইঞ্জিনিয়ার দিলে আপনি শেষ করতে পারবেন। এগুলোর জন্য আপনার প্রপার এই প্রপোজাল রেডি করতে হবে, আপনাকে বলতে হবে, এই সিটিও আপনাকে বা আপনার যে প্রোডাক্ট ওনার আছে সে আপনাকে জেরা করবে। জেরা বলতে আপনার ডিসিশনটাকে সে চাইবে যে আপনি 5 জন দিয়ে কাজ করেন, তখন আপনি এটাকে বুঝাইতে হবে যে আমার এটা সম্ভব না। এগুলো সাধারণত আপনাদের এই মনে করেন, আমিও এগুলা নিয়ে কাজ করি না, সুতরাং এগুলা এই লেভেলে কাজ লাগে না। কাজ করছি আমি, সামান্য একটু কাজ করছি এগুলা নিয়ে, তবে এগুলা তেমন মেজর ইয়ে না, আপনাদের এটা না জানলে এখন চলবে। এইটা বেসিক্যালি এর জন্য আপনার আইএসটি কিউবের জন্য একটু মনে রাখতে হবে। Determining the level of detail, structure and documentation. Basically লেভেল অফ ডিটেইল, আমরা লেভেল অফ ডিটেইল নিয়ে বলছি যে আমরা এক্সহস্টিভ টেস্টিং নিয়ে কথা বলছিলাম আগে, আমরা মনে আছে, আপনারা কিছু কেউ হয়তো মনে আছে যে আপনি কত ডিপে যাবেন সেটা একটু আপনাকে চিন্তা করতে হবে। মনে করেন এই যে প্রত্যেকটা ফিল্টার আমরা বলছিলাম যে এখানে ফিল্টার আছে, লোকেশন ফিল্টার, আমরা লিনস্টার, মনস্টার, এখানে ডাবলিন, কর্ক, লিমেরিক, গলে সব জায়গার নাম আছে, উইকলো, এক্সপোর্ট। এখন আপনি কি প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা টিক মার্ক দিবেন?
এরপরে চেক করবেন এটা হয়েছে কিনা, এরপরে আবার এইটাতে এটা উঠাবেন, উঠায় এইটা টিক মার্ক দিবেন, এইটা আবার চেক করবেন এটা ফিল্টার হয়েছে কিনা। এভাবে যদি প্রত্যেকটা করেন এটা এক্সহস্টিভ টেস্টিং হয়ে যাবে। আপনি 4-5টা করলে ফিল্টার যদি কাজ করে এনাফ, বুঝছেন? তো এইটা আপনি চিন্তা করতে হবে লেভেল অফ ডিটেইলিং বলতে আপনি কত ডিটেইলে আপনি টেস্টিং করতেছেন, ঠিক আছে? তো আমরা এগুলো ইম্পসিবল, এক্সহস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল। এক্স্যাক্টলি এক্সহস্টিভ টেস্টিং ইম্পসিবল। হ্যাঁ, ওইটা করা যাবে না, কারণ এইটা যদি আমরা ফিল্টারে দেখি এখানে কম্বিনেশন ফিল্টারিংও আছে। আমি 2টা ফিল্টার একসাথে করতে পারবো, 3টা ফিল্টার একসাথে করতে পারবো, 4টা ফিল্টার একসাথে করতে পারবো। তো এবার চিন্তা করেন আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করবেন, পরে আবার কম্বিনেশন ফিল্টার করবেন, আবার দুইটা এইটার সাথে এইটা করছেন, আবার এইটার সাথে এইটাকে করতে হবে, অথবা এটা ইম্পসিবল, এটা করা যাবে না, ঠিক আছে? এক্সহস্টিভ টেস্টিং আমরা জানি এটা করা যাবে না। তো এইগুলা আপনাকে চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে আপনি যখন টেস্ট প্ল্যানিং করবেন, ঠিক আছে? তো এই প্ল্যানিং গুলা বেসিক্যালি আসলে হয় কি, এই ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে গেলে আপনাকে ওগুলো চিন্তা করতে হয় না, এগুলা ওই ডিটেইলিং এগুলা কেউ কথা বলে না। বেসিক্যালি প্ল্যানিং এ কি আসে ইন্ডাস্ট্রি লেভেলে, সেটা হচ্ছে যে আপনার আউটপুট কতটুকু। মনে করেন আপনার ইঞ্জিনিয়ার আছে 3জনে আপনাকে এভরি ডে 15টা টেস্ট এক্সিকিউশন করতে পারে, এইটা হচ্ছে আপনার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? ওই যে ভাই ম্যাট্রিক্স, আনু ভাই বুঝে প্রশ্ন করছিল ম্যাট্রিক্স, এইটাও একটা ম্যাট্রিক্স, যে আপনার 3জন ইঞ্জিনিয়ার 15টা টেস্ট এক্সিকিউট করতে পারে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। মানে এভরি ডেটা, মানে আপনার এভরি ডেটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন এইটার উপরে বেস করে আপনাকে প্ল্যানিং করতে হবে। আপনার 500টা টেস্ট কেস আছে, এইটা আপনি কতদিন লাগবে, ঠিক আছে? আপনার ইঞ্জিনিয়ারদের হলিডে কবে কবে আসে, এই জন্য দেখা যায় যে মেজর রিলিজের আগে মনে করেন ইঞ্জিনিয়ারদের হলিডের জন্য জিজ্ঞেস করা হয় যে আপনার হলিডে, যার হলিডে আছে প্ল্যানিং আছে তারা প্লিজ জানাও। তখন আপনি নেক্সট 2 মাসের বা 3 মাসের যদি কোনো প্ল্যান হলিডে থাকে আপনাকে বলতে হবে যে ভাই আমি 1 সপ্তাহ অমুক দিন নিব, বা অমুক সময় 5 দিন নিব, 7 দিন নিব। আপনাকে বলতে হবে, কারণ তারা ওইটার উপরে বেস করে প্ল্যানিং করবে, ঠিক আছে? লং টার্ম প্ল্যানিং গুলো এইভাবেই করা হয়। তো এনিওয়ে, তো এই আহ, এগুলোর উপরে আপনাকে টেস্ট প্ল্যানিং বেসিক্যালি ইন্ডাস্ট্রি লেভেলে যে প্ল্যানিং গুলো হয় সেটা হচ্ছে যে আপনার এক্সিকিউশনের টেস্ট, আপনার টেস্ট সবগুলো ডিফাইন করা আছে। বেসিক্যালি আপনি এক্সিকিউট করতে কত সময় লাগবে, আপনার কতজন ইঞ্জিনিয়ার লাগবে, আপনার এনাফ রিসোর্স আছে কিনা, আপনার কি ধরনের প্রবলেম ফেস করেন আপনারা। মনে করেন আমরা তো অলরেডি মনে করেন এই ডান ডিল সাইটটা আমরা অলরেডি টেস্টিং করছি। ধরলাম আমরা কি কি প্রবলেম ফেস করি, আমি কয়েকটা বলি। মনে করেন আমরা ডেটাবেস রিলেটেড প্রবলেম ফেস করি, তো আমাদের একজন ডেটাবেস ইঞ্জিনিয়ারের দরকার আছে, ঠিক আছে? আমরা এপিআই রিলেটেড প্রবলেম ফেস করি, আমরা এপিআই এর একজন রিসোর্স আমাদের লাগবে। তো এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি এগুলো আপনাকে চিন্তায় রাখতে হবে। এই বিষয়গুলো বেসিক্যালি ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তায় রাখা হয়। আর এই যে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এত ডিটেইলস, এত কিছু চিন্তা করা হয় না, এগুলো অটোমেটিক চলে আসে, আসলে ভিতরেই থাকে, কিন্তু এগুলো নিয়ে কথা বলা হয় না। টেস্ট স্ট্র্যাটেজি, টেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা ইউসুফ ভাই, এখানে একটা পয়েন্ট আছে যে আইএসটি কিউবের যে ইয়েতে সিলেবাসে আছে যে আপনার আইএসও স্ট্যান্ডার্ড মেইনটেইনের কথা বলা হয়েছে, এটা কি ইন্ডাস্ট্রি লেভেলে কি ফলো করা হয়? আমি কখনো দেখি নাই ভাই, আইএসও স্ট্যান্ডার্ড আমি কখনো দেখি নাই। যে আইএসও IEEE 291193 একটা স্যাম্পল দেওয়া আছে। আমি এটা ভাই আমি আমি মোর দেন 10 ইয়ার্স কাজ করতেছি। আমার মনে করেন এই কাজের আমি কখনো আইএসও বা আইট্রিপলি স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে এগুলা কিছু দেখি নাই। তবে যে বিষয়গুলো মনে করেন কিছু কিছু আছে রেগুলেটরি, যেগুলো ওগুলা ফলো করা হয়, ওইটা আইট্রিপলি তে পড়ে না, ওইটা মনে করেন রেগুলেটরি বিষয়। আবার কিছু কিছু স্ট্যান্ডার্ড আছে মনে করেন আপনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফলো করা হয়। মনে করেন W3 স্ট্যান্ডার্ড আমরা অনেকেই জানি, এই যারা ফ্রন্ট এন্ডে কাজ করছেন তারা W3 স্ট্যান্ডার্ড যেটা ওইটা জানেন। তো ওগুলা কিছু ফলো করা হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে। টেস্টিং এর ক্ষেত্রে কোনো আইট্রিপলি স্ট্যান্ডার্ড বা আইএসও স্ট্যান্ডার্ড ফলো করা হয় এগুলো আমি ইন্ডাস্ট্রিতে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ড্রাগস এর ক্ষেত্রে মনে করা হয় মনে হয়। হ্যাঁ, বুঝি নাই। ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ড্রাগস ওষুধ কোম্পানিতে এগুলি মনে হয় মেইনটেইন করার চেষ্টা করে মনে হয় সমস্ত টেস্টিং এ। হইতে পারে, আমি জানি না, আমি ওইটা সম্বন্ধে বলতে পারবো না, কারণ আমি তো ওগুলাতে কখনো কাজও করি না, ওদের সাথে কারোর সাথে আমার কোনো পরিচয় নাই, তো ওইটা বলতে পারবো না। বাট কনভেনশনাল সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে বলতে পারি আমি কখনো পাই নাই, বুঝছেন? টেস্ট স্ট্র্যাটেজি, টেস্ট অ্যাপ্রোচ, এখানে মনে করেন
এই যে টেস্ট স্ট্র্যাটেজি প্রোভাইডস জেনারেলাইজড ডিসক্রিপশন অফ দ্য টেস্ট প্রসেস। ঠিক আছে, তো আমরা যে এতক্ষণ এই যে কথা বললাম প্ল্যানিং এগুলো সব হচ্ছে পার্ট অফ স্ট্র্যাটেজি। ঠিক আছে, আপনার প্ল্যানিং থাকবে, আপনার এক্সিকিউশনের স্টেপ থাকবে, আপনি কখন শুরু করবেন, কখন শেষ করবেন, আপনার যদি প্রবলেম আসে কিভাবে সলভ করবেন। ঠিক আছে, আপনার হট ফিক্স আসলে আপনি কিভাবে এই রিসোর্স অ্যালোকেশন করবেন, এগুলো সব হচ্ছে আপনার পার্ট অফ স্ট্র্যাটেজি। ওই প্ল্যানিংটা আপনার পার্ট অফ স্ট্র্যাটেজি। Usually at the product and organizational level, common types of strategies includes analytical। এই যে আমরা ওই ভাই প্রশ্ন করছিল যে ম্যাট্রিক্স, এই অ্যানালাইটিক্যাল স্ট্র্যাটেজি যেটা, এটা হচ্ছে মনে করেন আপনার টেস্ট, আপনার যে টেস্ট টাইপ টেস্ট স্ট্র্যাটেজি বেসড অন অ্যানালাইসিস অফ সাম ফ্যাক্টরস। ঠিক আছে, এই যে রিকোয়ারমেন্ট, রিস্ক ফ্যাক্টর, রিস্ক বেসড টেস্টিং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, এখন মনে করেন এই আপনার একটা ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটে সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে আপনার পেমেন্ট সেকশনে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টর। তো এই এখানে দেখেন, এখানে এই রিস্ক বেসড টেস্টিং এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যানালাইটিক্যাল স্ট্র্যাটেজি। ঠিক আছে, কেন এটা বলতেছে তারা রিস্ক বেসড টেস্টিং? কারণ হচ্ছে আপনার যে আপনি যে প্রোডাক্টের টেস্টিং করতেছেন, ওই প্রোডাক্টের সবচেয়ে রিস্কি যে ফ্যাক্টরগুলো আছে ওগুলাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, টেস্ট ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ভালো ম্যানেজার হন, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার প্রোডাক্টের সবচেয়ে রিস্কি সেকশনগুলো কি কি, বা আপনার প্রোডাক্টের সবচেয়ে ক্রুশাল জিনিস যেগুলো না চললে কাজ না করলে হবে না, ওগুলো আপনাকে জানতে হবে, এবং ওগুলা কাজ করতেছে কিনা ওগুলো আপনাকে মেক শিওর করতে হবে। ফর এক্সাম্পল, এই আমাদের যে আমি বললাম যে যাদের ই কমার্স সাইট যদি আমরা টেস্টিং করি, আপনার আপনি যদি অ্যামাজনে টেস্টিং করতে যান, অ্যামাজনে পেমেন্ট কাজ না করলে আপনি মনে করেন আপনি মিনিটে হয়তো $1,000,000 লুজ করবেন অ্যামাজনের। তো তাদের ওইটা হিউজলি রিস্কি, তাদের পেমেন্ট সেকশন, তাদের আপনার এই প্রোডাক্ট ডিসপ্লে, এই সার্চ অপশন যেটা, এগুলো খুবই 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 আপনার রিস্কি। আমাদের এই ডান ডিলের ক্ষেত্রে আমাদের রিস্ক ফ্যাক্টর, আমাদের ফিল্টারগুলো যদি কাজ না করে, তাহলে এটা সিরিয়াসলি আমাদের এফেক্ট করবে আমাদের বিজনেসকে। তো এটা আমাদের রিস্ক ফ্যাক্টরের দিকে, আমাদের হাই রিস্ক ফ্যাক্টর পড়বে। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিস্ক বেসড এই অ্যানালাইটিক্যাল। আবার দেখেন এই যে হোয়ার টেস্ট আর ডিজাইনড এন্ড প্রায়োরিটাইজ বেসড অন দ্য লেভেল অফ রিস্ক। ঠিক আছে, এখন আপনি আপনার লেভেল অফ রিস্কের উপরে আপনি টেস্ট প্রায়োরিটাইজ করবেন। দেখেন আপনাকে যখন একটা প্রোডাক্ট টেস্টিং করতে দেওয়া হবে, ঠিক আছে, আপনাকে আপনি একটা কার দিলো, আপনি এটা চালাবেন, আপনি গাড়ি একটা কিনতে গেছেন, আপনি কি করেন? প্রথমে আপনি যাই বাইরে দেখলেন, কিন্তু আপনি প্রথমে এটা চালায় দেখবেন চলে কিনা। এটা মেজর ফ্যাক্টরটাই হচ্ছে কার এটা চলতে হবে, গাড়িটা ইঞ্জিনটা চলতে হবে, গাড়িটা মুভ করতে হবে, এটা এক জায়গা থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাইতে হবে। এটা হচ্ছে মেজর টাস্ক কাজ একটা গাড়ির। তো আপনার কাছে যখন একটা সফটওয়্যার টেস্টিং করতে দেওয়া হবে, আপনার মেজর কাজ হবে যে আপনি জানতে হবে এটার সবচেয়ে প্রায়োরিটাইজ জিনিসগুলো, হাই রিস্ক ফ্যাক্টরগুলো কি কি, এবং ওগুলো আপনাকে প্রথমে টেস্টিং করতে হবে। এখানে এইটাই বলা হচ্ছে যে প্রায়োরিটাইজ বেস লেভেল অফ রিস্ক। আপনি এইগুলার উপরে বেস করে আপনি চিন্তা করবেন আপনি কিভাবে এই টেস্টিং করবেন। এগুলোকে তারা অ্যানালাইটিক্যাল স্ট্র্যাটেজি বলছে। এই মডেল বেসড আছে, টেস্ট ডিজাইন বেসড অন সাম মডেল। এখানে দেখেন এই সাম মডেল, এই আমি এগুলা ইন্ডাস্ট্রিতে অবশ্য পাইনি, তো এগুলা বিভিন্ন মডেল আছে যে মডেল উপরে বেস করে আপনার এই আপনার টেস্টিং করা হয়। তো এখানে দেখেন কিছুটা নাম বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইনক্লুড বিজনেস প্রসেস মডেল, স্টেট মডেল, রিলায়েবিলিটি গ্রোথ মডেল। এগুলা ভাই আমি এগুলা কখনো পাই নাই। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে কখনোই পাই নাই। আমি জানি না কোথাও এগুলা নিয়ে কাজ করে কিনা, এইভাবে করে কিনা, মডেল বেসড কাজগুলা করে কিনা আমার জানা নেই। মেথডিক্যাল relies on making systematic use of some predefined set of tests
ওয়েল প্রিডিফাইন সেট অফ টেস্ট আমরা তো অলরেডি এইটা সব জায়গায় করা হয়। এক্সিস্টিং আপনার এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের উপর বেস করে আপনার টেস্ট কেস রেডি করা হয় এবং ওগুলাকে এক্সিকিউশন করা হয়, ঠিক আছে। সাচ এস ট্যাক্সোনমি, কমন লাইকলি টাইপস অফ ফেইলিউর, এটাও দেখা হয়, কমন অর লাইকলি টাইপস অফ ফেইলিউর, ঠিক আছে। এখন এই যে আমরা এক্সপ্লোরেটরি টেস্টিং করছিলাম, ঠিক আছে, মনে আছে আপনাদের আমরা এক্সপ্লোরেটরি টেস্টিং করছিলাম। তো এক্সপ্লোরেটরি টেস্টিং এ আমরা করি কি, আমরা এক্সপ্লোরেটরি টেস্টিং বেসিক্যালি কোনো স্ট্রাকচার নাই। আমার হঠাৎ মনে হইলো আচ্ছা আমি মেক এন্ড মডেলটা একটু দেখি, এটাতে বোধহয় আমি বাগ পাইতে পারি, বুঝছেন। তো অথবা আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আচ্ছা আমি এই টেপটা দেখি ডিলারে, সব ডিলার দেখায় কিনা, ঠিক আছে। তো এইভাবে মনে করেন এক্সপ্লোরেটরি টেস্টিং বেসিক্যালি কোনো স্ট্রাকচার নাই। তো এখানে দেখেন এই কমন টাইপ অর লাইকলি টাইপস অফ ফেলিউর, লাইকলিতে কমন ফেলিউর আমরা বুঝতে পারবো কিভাবে, আমরা আগের এক্সিকিউশন থেকে বুঝতে পারবো, ঠিক আছে। আর লাইকলি এগুলা ওই আগের এক্সিকিউশন প্লাস আমার এক্সপিরিয়েন্স সবকিছু থেকে আমি বুঝতে পারবো যে আমি মনে হয় এই জায়গাটা আমাকে দেখতে হবে, এই জায়গায় ইয়ে থাকতে পারে, অথবা যে ডেভেলপার আছে সে বলতে পারবে যে আমার এই কোডটা করছি, সে বলতে পারবে তোমরা এই জায়গায় চেক করবা, এই জায়গায় প্রবলেম থাকলেও থাকতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন এই যে লিস্ট অফ ইম্পর্টেন্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স, কোম্পানি ওয়াইড লুক এন্ড ফিল, স্ট্যান্ডার্ডস অফ মোবাইল অ্যাপস এন্ড ওয়েব পেজেস। এই যে কোম্পানি ওয়াইজ লুক এন্ড ফিল হচ্ছে বেসিক্যালি আপনার স্টাইল ডিজাইন, বুঝছেন। এইটা কোনো এইটা ফাংশনাল কোনো কাজ না। এখন আপনার কেউ আছে খুব হাই ডিজাইন, খুব চোখ মনে করেন নজর কাড়া এরকম ডিজাইন হয়, কারোটা ডিজাইনটা সিম্পল। তো এইগুলা হচ্ছে আপনার এইটাই এখানে বুঝাইতেছে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স, লিস্ট অফ ইম্পর্টেন্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স। বেসিক্যালি আপনার ইম্পর্টেন্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে আমাদের কোন কোন সেক্টর গুলা, কোন কোন ফাংশন গুলা কাজ করতেই হবে। আমাদের রিস্ক ফ্যাক্টরের কারণে আমরা বুঝতে পারি, আমরা জানি, আমরা রিস্ক ফ্যাক্টর জানি আমাদের কোন কোন সেকশন গুলা খুব ইম্পর্টেন্ট, ওইটার উপরে বেস করে আমরা ইম্পর্টেন্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স আমি বুঝতে পারি। প্রসেস কমপ্লায়েন্ট, this type of strategy involves analyzing, designing, implementing test-based external use standards such as those specified industry-specific standard, process documentation. এগুলা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ হয় না, এগুলা জাস্ট আপনারা পড়বেন, এগুলাতে ইন্ডাস্ট্রিতে আপনার কোনো আমি দেখি নাই, বুঝছেন। যেটা ডিরেক্টেড, যেটা দিস টাইপ অফ স্ট্র্যাটেজি ড্রিভেন প্রাইমারিলি বাই অ্যাডভাইস গাইডেন্স, এইটা কাজ করে, ঠিক আছে। এই যে কনসালটেটিভ যেটা, এটা হচ্ছে অনেক সময় হয় কি, আপনি আপনার যে কাস্টমার, আপনার যদি সার্চ বেসড হন, আপনার সিস্টেমটা যারা ইউজ করতেছে তারা আপনাকে অনেক সময় বলবে যে এই জিনিসগুলা তুমি চেক করবা, ঠিক আছে। আপনি এই সফটওয়্যারটা ডেভেলপ করছেন, আপনি এটা টেস্টিং করতেছেন, আপনাকে আপনার যদি কাস্টমার, এটা যদি কেউ আপনার এই সিস্টেমটা কেউ ইউজ করে, আমরা তো এটা কাস্টমার বলতে আমরা যারা নর্মাল পাবলিক এভরিডে মানুষ ইউজ করি, এখানে যদি আমাদেরকে ফিডব্যাকের জায়গা থাকতো, এখানে আমরা ফিডব্যাক দিতে পারতাম, ঠিক আছে। তো মানুষ কিন্তু ফিডব্যাক দেয়, আমি জানি কিনা আপনারা ফেস করছেন কিনা, পাইছেন কিনা। আপনি যদি অনেক সময় ফিডব্যাকের জায়গা থাকলে কোনো একটা প্রবলেম পাইলে মানুষ ফিডব্যাক দেয়, ওই ফিডব্যাকের উপরে বেস করে আপনাকে চিন্তা করতে হবে। আর আপনার যদি ক্লায়েন্ট থাকে, আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন বা যার আপনার সার্ভিসটা যারা ইউজ করতেছে টাকা দিয়া, তারা আপনাকে বলবে যে আমরা এই জায়গায় অনেক বাগ পাইতেছি, প্রবলেম পাইতেছি, এই ফিল্টারটা আমাদেরকে প্রবলেম করতেছে, বা আমাদের এই ট্যাব গুলো কাজ করতেছে না ঠিক মতো, তোমরা এটা চেক করবা। তখন আপনাকে এটা সিরিয়াসলি নিতে হবে, ওগুলা চেক করতে হবে, ঠিক আছে। এই বিষয়টাই এখানে বলা হয়েছে এই ডিরেক্টেড যে জিনিসটা, ঠিক আছে। স্টেক হোল্ডাররা আপনাকে বলবে, বিজনেস ডোমেইন এক্সপার্ট আপনাকে বলে দিবে যে তোমরা এই বিষয়গুলো চেক করবা। ফর এক্সাম্পল, আপনি যদি ই কমার্স সাইট হন, আপনার পেজ যদি লোড হইতে সময় লাগে, এইটা একটা বিশাল বড় প্রবলেম, কারণ মানুষ বসবে না, মানুষ চলে যাবে, মানুষ বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। পেজ লোড হইতে সময় লাগলে এটা চলবে না। আপনার সোশ্যাল মিডিয়ার সাইট,
ফেসবুকে যদি একটা পেজ লোড হইতে একটা ইমেজ লোড হইতে বেশি সময় লাগে, আমরা মুভ করি, আমরা এখানে বসে থাকবো না। ঠিক আছে? তো এই যে বিজনেস ডোমেইনের এক্সপার্ট যারা, তারা আপনাকে এগুলো বলে দিবে যে তোমরা এই আপনার যে সিস্টেমটা আপনি টেস্টিং করবেন, সফটওয়্যারটা, ওইটাতে বলবে যে তোমরা লোড টেস্টিং গুলো দেখতে হবে, ইমেজ লোড হইতে কত সময় লাগে, যদি আপনার এটাতে ইমেজটা ইম্পর্টেন্ট হয়। এই আমাদের ডান সরি ইউসুফ ভাই প্লিজ, তো ওইটা তো আপনার নন ফাংশনাল টেস্ট, কেমন ওইটা তো আমরা ম্যানুয়াল টেস্টাররা তো এটা করবে না নাকি, এই যে লোডিং বা পারফরম্যান্স? ম্যানুয়াল টেস্টিংটা করে, ম্যানুয়াল টেস্টিং আপনি এটাকে দেখতে হবে, এটা আপনার ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি। মনে করেন আপনি এই ইমেজটাতে ক্লিক করছেন, ঠিক আছে, দেখেন এটা লোড হইতে কিছু সময় লাগতেছে, তাই না? এই যে ইমেজটা লোড হইতে সময় লাগছে না, এই সময়টা যদি বেশি লাগে, মনে করেন এটা রিজনেবল আছে, যে এই সময়টা লাগছে এটা রিজনেবল, কিন্তু কোন কোন কোম্পানির ক্ষেত্রে এইটাও কিন্তু রিজনেবল না। ঠিক আছে? আপনি যদি এই মনে করেন ফেসবুকে যান, ফেসবুকে ক্লিক করলে এত সময় লাগবে না, আরো কম সময় লাগে। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে ডিপেন্ড করে কোম্পানি ওয়াইজ। কোন কোন কোম্পানির কাছে, যারা মনে করেন ইনস্টাগ্রামে যদি যান, আমি ইনস্টাগ্রাম ইউজ করি না, কিন্তু ইনস্টাগ্রামে গেলে ইনস্টাগ্রামে দেখবেন তাদের তাদের ইনস্টাগ্রামের বিজনেসটাই হচ্ছে ইমেজ নিয়ে। ঠিক আছে? এখন তাদের এখানে যদি একটা ইমেজে ক্লিক করলে সময় লাগে, আপনার তাদের এটা যদি ইমেজে ক্লিক করলে সময় লাগে, তাহলে তাদের এটা প্রবলেম হবে। তো এই জন্য এই anyway, আমার অ্যাকাউন্ট নেই। তো এই এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। তো ডোমেইন এক্সপার্টরা আপনাকে বলে দিবে যে তুমি এটা চেক করতে হবে। ঠিক আছে? আপনার এপিআই রেসপন্সে সময় লাগতেছে, যে ডোমেইন এক্সপার্ট আছে, মানে যে এইসব নিয়ে কাজ করছে, ডোমেইন এক্সপার্ট বলতে কি, যে 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 এই সেক্টরে কাজ করছে। আপনি ইন্স্যুরেন্স বিজনেসে নামবেন, আপনি মনে করেন গাড়ির বিজনেসে নামবেন, আপনি গাড়ি ক্রয় বিক্রয় করবেন, আপনি গাড়ি সেল করবেন। এখন আপনার ডোমেইন এক্সপার্ট কে? যে এর আগে 10 বছর গাড়ি সেল করছে। ঠিক আছে? তার কাছে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলে দিবে যে ভাই, এই গাড়ির বিজনেস নামতে হলে তোমাকে এই ধরনের টাকা লাগবে, এই ধরনের বিষয়গুলো থাকবে, যে এটা তুমি যেটা আপনি জানবেন না, যে মানুষ এই এই প্রবলেম নিয়ে আসে, সে গাড়ি কিনে নিবে, আবার পরে 2 দিন পরে এসে বলবে এই প্রবলেম সেই প্রবলেম, তোমার ইন্স্যুরেন্স থাকতে হবে, নইলে তুমি চালাইতে পারবা না, অনেক কিছু সে বলবে, আপনি যেটা জানবেনই না। তো ডোমেইন এক্সপার্টদের এই জন্য এত ডিমান্ড। আপনি ডোমেইন এক্সপার্টকে এই জন্য, বিজনেস ডোমেইন এক্সপার্ট যারা, তাদের কাছ থেকে আপনাকে এই আইডিয়া নিতে হবে, তারা আপনাকে বলে দিবে। এটা হচ্ছে ডিরেক্টেড কনসালটেটিভ। এই রিগ্রেশন অ্যাভার্স, এইটা হচ্ছে আপনার this type of test strategy is motivated by desire avoid regression of existing capabilities. Regression of existing capabilities, আপনার আমাদের মনে করেন এই আমাদের মনে করেন এক্সিস্টিং ক্যাপাবিলিটিস বলতে, মনে করেন আমরা যে এই ফিচারগুলো আছে, ফর এক্সাম্পল আমাদের যে এই এই ফিল্টারটা আছে, আমাদের এই সব ফিল্টার আমরা আগে টেস্ট করছি, আমাদের শুধু এই ফিচারটা নতুন আসছে। এখন এখানে বেসিক্যালি এই কথাটা বলা হচ্ছে যে আপনি এগুলো অ্যাভয়েড করবেন, যে অন্য সবগুলা টেস্টিং করাটা অ্যাভয়েড করবেন, করে শুধু আপনি এটা চেক করবেন। ঠিক আছে? কিন্তু এটা নট নেসেসারিলি খুব একটা ভালো অ্যাডভাইস, কারণ হচ্ছে আপনার আপনি রিগ্রেশন করতেই হবে, আপনি সবগুলা টেস্টিং বেসিক্যালি সবগুলা না করলে কিছু টেস্টিং করতে হবে, আপনি নতুন একটা ফিচার অনেক সময় অ্যাড করলে অন্যটাতে প্রবলেম হয়, এগুলো আপনাকে টেস্টিং করতে হবে, ইন্টিগ্রেশন টেস্টিং যেটা আপনাকে করতে হবে। এই যে অটোমেশন, রিগ্রেশন টেস্ট, স্ট্যান্ডার্ড টেস্ট সুইট, এগুলো হচ্ছে আপনার রিগ্রেশন অ্যাভার্স। অটোমেশন টেস্টিং এর কারণে অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের টেস্টিংটা কমে যায়, কারণ অটোমেশন টেস্টিংটা পুরো রিগ্রেশনটা করে। রিঅ্যাক্টিভ, এই রিঅ্যাক্টিভটা আসলে বেসিক্যালি আপনার কোন একটা বাগ পাইছেন, ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কি করতেছেন। ফর এক্সাম্পল, রিঅ্যাক্টিভটা হচ্ছে একটা প্রবলেমের কারণে আপনি কি করবেন, ওইটা হচ্ছে রিঅ্যাক্টিভ। আপনি একটা প্রবলেম পাইছেন, এখন আপনি কি করবেন, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ বেসিক্যালি। এইভাবে মনে রাখতে পারলে আপনি বুঝতে পারবেন, রিঅ্যাক্টিভটা বুঝে গেছেন, আর কিছু লাগবে না। রিঅ্যাক্টিভটা বেসিক্যালি মিন হচ্ছে, আপনি মনে করেন এই ফিল্টারটা আপনি দিছেন আপনার এই ডাবলিন, ঠিক আছে, আপনি ডাবলিনের ফিল্টারটা দিছেন, দেওয়ার পরে দেখলেন আপনি এখানে প্রবলেম পেয়ে গেছেন,
আপনি মনে করেন এখানে কর্ক দেখাচ্ছে, ডাবলিনের ফিল্টার দিচ্ছেন, ঠিক আছে, খেয়াল করুন সবাই, এখানে ডাবলিনের ফিল্টার দিচ্ছেন আপনি, এখানে ডাবলিন দেখাচ্ছে, কিন্তু আপনি দেখতেছেন দুই একটা কর্ক দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি রিয়েক্টিভ চিন্তা করি তখন আপনার নেক্সট স্টেপটা কি হবে কেউ বলতে পারবেন? নেক্সট স্টেপ আপনি কি চেক করবেন? এগেইন ডাবলিন চেক করতে হবে না, আপনি নেক্সট টাইম। কর্ক চেক করবেন, কারণ কর্ক দেখাচ্ছে তো। আপনি রিয়েক্টিভটা মানে আচ্ছা। হচ্ছে আপনি এই অ্যাকশনের উপরে, এই প্রবলেমটার উপরে আপনি নেক্সট কি করবেন। তখন আপনি করবেন কি, আপনি চেক করবেন কর্ক। আচ্ছা কর্ক দেখাচ্ছে, তাহলে আমি দেখি কর্কে দিলে ডাবলিন দেখায় কিনা। তখন আপনি এই ডাবলিনটা তুলবেন, তুলে আপনি কর্কে যাবেন, ঠিক আছে। আপনি কর্কে গিয়ে দেখবেন যে কর্ক দিলে ডাবলিন দেখায় কিনা, কারণ ডাবলিন দিলে কর্ক দেখাইছে, ভেরি লাইকলি কর্ক দিলে ডাবলিন দেখাবে, কারণ এই দুইটা ফিল্টার তারা একসাথে করতেছে, এই জন্যই কর্ক আর ডাবলিন দেখাচ্ছে। এগুলো হচ্ছে বেসিক্যালি রিয়েক্টিভ গুলো আপনাকে করতে করতে শিখতে হবে। আপনাকে বললে এই যে আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি পারবেন, এটা আমি এক্সপেক্ট করি না, কারণ যে ডোমেইন এক্সপার্ট তারা এই রিয়েক্টিভ গুলো বুঝতে পারে ভালো। কারণ আপনি এটা কাজ করলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এইটা যদি প্রবলেম হয় তাহলে আমার ধারণা ওইটাও প্রবলেম আছে, ঠিক আছে। আপনি কাজ করতে করতে জানবেন যে আপনার লোকেশন ফিল্টার যদি প্রবলেম হয় তাহলে হয়তো আপনার এখানে অন্য একটা ফিল্টারে প্রবলেম আসবে। মনে করেন ধরলাম আপনার এই কান্ট্রি অফ রেজিস্ট্রেশন এখানে প্রবলেম আসে, এটা আপনার আগের এক্সপিরিয়েন্সটা আপনি জানেন, তখন আপনার এই লোকেশন ফিল্টারের কোনো প্রবলেম আসলে আপনি সাথে সাথে ওইটা চেক করবেন, ওইটা কাজ করে। এটা হচ্ছে রিয়েক্টিভ। রিয়েক্টিভ মানে একটা অ্যাকশনের কারণে আপনি আরেকটা অ্যাকশন করতেছেন, একটা প্রবলেমের কারণে আরেকটা প্রবলেম করতেছেন। এরপর হচ্ছে আমরা এন্ট্রি ক্রাইটেরিয়া, এক্সিট ক্রাইটেরিয়া, আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। এন্ট্রি ক্রাইটেরিয়া কি? এখানে টিপিক্যাল এন্ট্রি ক্রাইটেরিয়া আছে অ্যাভেলেবিলিটি অফ টেস্টেবল রিকোয়ারমেন্টস, ইউজার স্টোরিজ এন্ড মডেলস, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে, তারপরে অ্যাভেলেবিলিটি, আমরা এগুলো জানি। অ্যাভেলেবিলিটি টেস্টেবল রিকোয়ারমেন্টস, টেস্টেবল রিকোয়ারমেন্টস মানে কি? আপনার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ঠিক আছে। ইউজার স্টোরিজ বেসিক্যালি আপনি এখান থেকে এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনে বলা থাকবে ইউজার স্টোরি কি, ইউজার এখানে আসবে। ইউজার স্টোরি মানে হচ্ছে ইউজার কি করে, ঠিক আছে। ইউজার এখানে আসবে, সে আসবে, আইসা লোকেশন ফিল্টার করবে, সে মেক এন্ড মডেল ফিল্টার করবে, সে প্রাইস ফিল্টার করবে, এগুলো হচ্ছে ইউজার স্টোরিজ, ঠিক আছে। এন্ড মডেলস, আপনি ডিফারেন্ট মডেল, এই যে টেস্টিং স্ট্র্যাটেজি আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে। এই এন্ট্রি ক্রাইটেরিয়া, ঠিক আছে, আপনারা মনে রাখবেন এন্ট্রি ক্রাইটেরিয়া মানে হচ্ছে আপনি টেস্টিং শুরু করার আগে আপনাকে বুঝতে হবে, টেস্টিং শুরু করার আগেই এন্ট্রি ক্রাইটেরিয়াটা শুরু হয়। আপনি টেস্টিং করবেন কিনা না এটা এন্ট্রি ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। যদি এন্ট্রি ক্রাইটেরিয়া ফেল করে আপনি টেস্টিং শুরু করবেন না, শেষ, টেস্টিং শেষ। ফর এক্সাম্পল, আপনার কাছে টেস্টেবল রিকোয়ারমেন্ট, এই ইউজার স্টোরিজ এগুলো নাই, আপনি টেস্টিং শুরু করতে পারবেন না, কারণ আপনার কাছে টেস্ট কেসই না, আপনি কি টেস্ট করবেন, ঠিক আছে। এরপরে দেখেন অ্যাভেলেবিলিটি অফ টেস্ট আইটেমস দ্যাট হ্যাভ মেট দ্য এক্সিট ক্রাইটেরিয়া ফর এনি প্রায়র টেস্ট লেভেল। তার মানে হচ্ছে যে এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আপনার আগে এই ফিচারটা আমরা এই ফিচারটা ডেভেলপ করছি, প্রাইস পার মান্থ ফিচারটা নতুন ডেভেলপ করা হয়েছে। এই লোকেশন ফিচার, এই মেক এন্ড মডেল, এই অন্য সব ফিচারগুলা আগে ছিল, এখন মনে করেন ওগুলা কিছুই কাজ করতেছে না, বা এই লোকেশন, মেক এন্ড মডেল, এই ফুয়েল টাইপ এগুলো কাজ করতেছে না। এই ফিচারটা অ্যাড করার পরে আপনি ইন্টিগ্রেটরে ফেল করছে, আপনি এটা ফিরিয়ে দিবেন, ভাই আমার ওই ফিল্টার গুলো কিছুই কাজ করতেছে না, তোমার এটা আমরা টেস্টই করবো না, শেষ, আপনি টেস্ট করবেন না এটা, ঠিক আছে। অ্যাবিলিটি অফ টেস্ট এনভায়রনমেন্ট, আপনার যদি টেস্ট এনভায়রনমেন্টই না থাকে আপনি কিভাবে টেস্টিং করবেন? টেস্ট এনভায়রনমেন্ট বলতে নট নেসেসারিলি মিন করে আপনাকে এই সফটওয়্যারটা দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে যে আপনার এই সফটওয়্যারটা টেস্টিং করতে গেলে আপনার ডেটাবেজ লাগতেছে, আপনার এপিআই লাগতেছে, আপনার অন্য এক্সটার্নাল রিসোর্স গুলো লাগতেছে যেগুলো আপনার নাই, অন্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট গুলো লাগতেছে যেগুলো আপনার নাই, তাহলে আপনি টেস্টিং করবেন কিভাবে? পারবেন না, আপনি এটা ফিরে দিবেন, দ্যাটস ইট, আমার এটা টেস্টিং করা যাবে না, এটা এক্সিট এন্ট্রি ক্রাইটেরিয়া ফেল করছে, সোজা কথা। এভরিবডি নেসেসারি টেস্ট টুলস, এখন মনে করেন আপনার কিছু কিছু টুলস আছে, টুলস আপনার লাগে, আপনি অটোমেশন রান করতে হইলে
আপনার এই সেলেনিয়াম যদি আপনি রান করেন, সেলেনিয়াম ওয়েব ড্রাইভার এগুলো লাগবে। আপনি জেমিটার রান করতে হলে জেমিটার লাগবে, ঠিক আছে। আপনার ওগুলা রান করার জন্য আপনার যদি ডকারে রান করেন, আপনার যদি ভিএম ভার্চুয়াল, আপনি যদি এডব্লিউএস এ মানে আপনার ক্লাউডে যদি রান করেন, তাহলে ক্লাউড এনভায়রনমেন্ট আপনার লাগবে। এখন ক্লাউড এনভায়রনমেন্ট নাই, আপনার এটা টুলসটা নাই আপনার কাছে, সুতরাং আপনি টেস্টিং করতে পারবেন না, ঠিক আছে। এখন যে টেস্টিং করতে হলে, যে সিস্টেমটা টেস্টিং করার জন্য একটা যে টুলস গুলো লাগে, ওই টুলস গুলো আপনার যদি না থাকে, তাহলে এটা এন্ট্রি ক্রাইটেরিয়া ফেল করছে, ঠিক আছে। অ্যাভেলেবিলিটি অফ টেস্ট ডেটা এন্ড আদার নেসেসারি সোর্সেস। টেস্ট ডেটা, মনে করেন আপনার এটাতে ইম্পোর্টের কাজ আছে, আপনি ইম্পোর্টের টেস্টিং করবেন। এখন আপনার ইম্পোর্টের যে ডেটা গুলো, ওগুলা নাই আপনার কাছে, আপনাকে দেওয়া হয় নাই, ডেভেলপার আপনাকে দেয়ই নাই, অথবা যে কাস্টমার ওরা আপনাকে দেয় নাই, তাহলে আপনি টেস্টিং করবেন কিভাবে? আপনি এটা রিজেক্ট করবেন যে ভাই এটা এন্ট্রি ক্রাইটেরিয়া ফেল করছে। এগুলো হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়া। আর এক্সিট ক্রাইটেরিয়া, এই যে প্ল্যান টেস্ট হ্যাভ বিন এক্সিকিউটেড। এক্সিট ক্রাইটেরিয়া আমরা এতক্ষণ এন্ট্রি ক্রাইটেরিয়া পড়লাম, এখন হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া। আপনি এখন টেস্টিং করা শুরু করছেন, তো এটার আপনার এক্সিট ক্রাইটেরিয়া কি? এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এই প্ল্যান টেস্ট এক্সিকিউট করা হয়েছে, যে আপনি যে টেস্টগুলো এক্সিকিউট করবেন বলে প্ল্যান করছেন, আপনার 500টা টেস্ট আছে, আপনি ওগুলো এক্সিকিউট করছেন। এ ডিফাইন লেভেল অফ কভারেজ, আপনার যে কাভারেজ ছিল, মনে করেন আমরা বলছি কাভারেজ, ঠিক আছে, আমরা বলছি এখানে মনে করেন যদি দেখা যায় যে একটা ক্রিটিক্যাল ফিচার আছে, ক্রিটিক্যাল ফিচারের আপনার মোটামুটি 90% যদি কাভারেজ না করেন, তাহলে আপনি এটা রিলিজ করতে পারবেন না, কারণ ক্রিটিক্যাল গুলা খুবই সিরিয়াস। এগুলো যদি কোনো ভুল হয়, প্রবলেম হয়, তাহলে এটা আপনার সিরিয়াস কনসিকুয়েন্স হয়, কোম্পানির উপরে সিরিয়াস ধরনের কনসিকুয়েন্স আছে। এই জন্য ক্রিটিক্যাল গুলা 90%ও না, আপনার 99% আপনাকে কাভারেজ করতে হবে। তো দেখা গেছে যে এই ফিল্টারটা আমরা যদি 50% কাভার করছি, তাইলে আমরা কি এটা রিলিজ করতে পারবো? এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। ডানডিল কোম্পানি যদি বলে না তাদের এটা রিলিজ করা যাবে না, এটা 90% কাভারেজ করতে হবে, তাহলে আপনি রিলিজ করতে পারবেন। তো এই এটা হচ্ছে ডিফাইন লেভেল অফ কভারেজ। আপনাদেরকে এই সাধারণত কভারেজ গুলো আগে বলা হয় যে আমাদেরকে 80% কভারেজ করতেই হবে, 80% কভারেজ না করলে আমি রিলিজ করতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া। দ্য নাম্বার অফ আনরিজলভড ডিফেক্টস উইথিন অ্যান এগ্রিড লিমিট। এটা কিন্তু ভাই এগুলা কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজে হয়, এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে লাগে, আপনাকে জানতে হবে এই বিষয়গুলা। এখন আনরিজলভ ডিফেক্ট উইথিন এগ্রিড লিমিট, ঠিক আছে। এখন মনে করেন আপনি প্রবলেম পাইছেন, আপনি বাগ পাইছেন, এই দেখেন আপনার 13% ফেইলিউর রেট এখানে আছে, ঠিক আছে। এখন এই যে 13% ফেইল আছে, এই 13% ফেইল টেস্ট গুলা আপনি এই সহ আপনার বাগ সহ আপনি কি রিলিজ করতে পারবেন কিনা? যদি আপনি রিলিজ করতে পারেন, দেখুন এইটা কে বলবে? তো এইটা সাধারণত ম্যানেজমেন্ট লেভেলে বলা হয় দ্য নাম্বার অফ আনরিজলভড ডিফেক্ট। এখন এই যে ডিফেক্ট গুলো আপনি পাইছেন এখানে, এই ফেল টেস্ট গুলো ডিফেক্ট গুলো পাইছেন, এগুলো রিজলভ না, কারণ এগুলো ফিক্স করা হয় নাই। ফিক্স রিজলভ মানে হচ্ছে ফিক্স করা। আর আপনার যদি কোনো টেস্ট, আপনি কোনো বাগ আপনি পাইছেন, আপনি কোনো বাগ পাইছেন, এই বাগ গুলা ফিক্স করা মানে রিজলভ হওয়া, ঠিক আছে। এখন আপনার আনরিজলভ মানে এই বাগ গুলো ফিক্স হয় নাই। তো অনেক সময় আছে মাইনর বাগ, এটা সব জায়গায় হয়, সব কোম্পানিতে হয়, মাইনর বাগ গুলা সহ রিলিজ করা হয়, পরবর্তীতে মাইনর বাগ গুলা নেক্সট রিলিজে মাইনর বাগ গুলা ফিক্স করা হয়। এখন আপনার এক্সিট ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে নাম্বার অফ আনরিজলভ ডিফেক্ট উইথিন অ্যান এগ্রিড লিমিট। আপনার এগ্রিড লিমিট থাকবে আপনার কোম্পানিতে, আপনার ম্যানেজমেন্টের সাথে, যে ম্যানেজমেন্ট আপনাকে বলবে বা আপনারা যারা থাকবেন তারা ডিসিশন নিবেন যে এই যে 15টা বাগ পাওয়া হয়েছে, এগুলা কোনো মেজর কিছু না, আমরা রিলিজ করতে পারি। তখন এই গো নো গো কলে এগুলা নিয়ে ডিসকাস করা হয়, বুঝছেন। আপনার যখন রেজাল্ট শেয়ার করবেন, এই রেজাল্টটা শেয়ার করবেন, তখন আপনি ম্যানেজমেন্টের সাথে আপনাকে বসতে হবে, তখন আপনার তারা কথা বলবে, এগুলো নিয়ে ম্যানেজাররা কথা বলবে যে এই বাগগুলো, এই প্রবলেমগুলো আছে, এগুলো সহ কি আমরা রিলিজ করব। তখন তারা যখন এগুলো দেখবে, এই প্রবলেমগুলো দেখার পরে তারা যদি বলে যে হ্যাঁ আমরা রিলিজ করব, তাইলে আপনার রিলিজ করলেন, আর না হলে রিলিজ হবে না। নাম্বার অফ এস্টিমেটেড রিমেইনিং ডিফেক্টস ইজ সাফিসিয়েন্টলি লো। এই যে আপনার যে রিমেইনিং ডিফেক্ট গুলো আছে, এগুলো যদি সাফিসিয়েন্টলি লো হয়, তাহলে আপনি এক্সিট ক্রাইটেরিয়া
মিট করছে বলতে পারেন। এইটাও এগুলো সবকিছু ডিপেন্ড করে ইন্ডাস্ট্রির উপরে। কোন ইন্ডাস্ট্রি আছে 5% পর্যন্ত অ্যালাউ করে, কোন ইন্ডাস্ট্রি আছে 1%, ঠিক আছে? এগুলা কেউ আছে 10%, 50% অ্যালাউ করে। দ্য ইভ্যালুয়েটেড লেভেল অফ রিলায়েবিলিটি, এইটা খুবই ইম্পর্টেন্ট। ইভ্যালুয়েটেড লেভেল অফ রিলায়েবিলিটি, পারফরমেন্স, আমরা যে একটু আগে বললাম যে লোড হইতে কত সময় লাগে, এটা হচ্ছে পারফরমেন্স, ঠিক আছে? পারফরমেন্স, এফিসিয়েন্সি, ইউজেবিলিটি, আপনার ইউজার কতটুকু সহজে ইউজ করতে পারতেছে, ঠিক আছে? সিকিউরিটি, আপনার এই অ্যাপ্লিকেশনের সিকিউরিটি কেমন আছে। মনে করেন সিকিউরিটি, আপনি যদি আপনার যদি ই কমার্স সাইট হয়, কাস্টমার তাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতেছে, হ্যাঁ আপনার এটা কতটুকু সিকিউর, এগুলা সবকিছুর উপরে বেস করে আপনাকে এই এক্সিট ক্রাইটেরিয়া দিবেন। এগুলা সবকিছু আসলে এগুলো ম্যাট্রিক্সের ওই এই ইন্ডাস্ট্রিতে সাধারণত এগুলার উপরে আপনার ইয়ে থাকে। এই সিকিউরিটি কখনো ইয়ে করা হয় না, কম্প্রোমাইজ নাই, 100% সিকিউর হইতে হবে, সিকিউরিটিতে কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে এক্সাম্পল বলবো এই ছোট্ট করে, যে একটা আমাদের সুইডেনে একটা জিনিস হয়েছিল এরকম, হ্যাঁ যে হ্যাঁ একটা ব্যাংক আছে নর্ডিয়া ব্যাংক, NORDEA, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো ওদের বানানটা যে NORDEA। তো ও হ্যাকাররা করছিল কি একবার, আর এটা 10 বছর আগের ঘটনা মনে হয়, তারা ইউকে থেকে তারা একটা এরকম ফেক লিঙ্ক তৈরি করছে। তো নর্ডিয়ার ও যেটা, ও এর জায়গায় তারা 0 দিছিল আর কি, নর্ডিয়াটা লিখতে। তো দেখা গেছে তার সাথে আর ক্ল্যাশ করে নাই, ঠিক আছে? তো তখন করছিল কি, ওরা এই সুইডেনে আমাদের যত নর্ডিয়া অ্যাকাউন্ট হোল্ডার ছিল তাদের সবার কাছে একটা মেল পাঠাইছে। কেউ যদি মেলের লিঙ্কে ক্লিক করে, সাথে সাথে তার ওই এক্সেসিভ যেসব ক্রেডেনশিয়াল ছিল ওগুলি চলে যাবে ওদের কাছে। তো মোটামুটি 70% মানুষ সম্ভবত এটা এক রাতেই ক্লিক করছিল। করার পরে ওদের এই 70 মানে নর্ডিয়ার টাকা হয়ে গেছে পরের দিন সকালবেলা, কারো আর নাই। তো পরে দেখা যাচ্ছে কত 70,000 মিলিয়ন ডলার না কত জানি এরকম মনে করো পুরো নিয়ে গেছিল আর কি ইয়ার থেকে, সুইডেন থেকে। পরে পুলিশের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এটা ইয়ে করার পরে এরপরে এই যে আইপি অ্যাড্রেস দিয়ে দেখা গেছে যে কি, যে একটা বাসার মধ্যে দেখাইছে আর কি, যে এই ঘরে বসে তারা দীর্ঘদিন মোটামুটি 17 দিন নাকি এখানে তারা এক্সাম করে মানুষের এত পরিমাণ টাকা নিয়ে তারা ভাগছিল। তো পরে শেষ পর্যন্ত ক্লিয়ার করা এই নর্ডিয়া ব্যাংক সবার টাকা ফেরত দিছিল পরে। এই সিকিউরিটিতে কোনো কম্প্রোমাইজ নাই। সিকিউরিটিতে যে 99% 90% হলে ছেড়ে দিব এরকম নাই। সিকিউরিটি 100% সব সময়। সিকিউরিটিতে যদি কখনো কোনো একদম সন্দেহ হয়, একজন ইঞ্জিনিয়ার যদি বলে আমি মনে করি এই যে অবস্থায় আছে আমরা এই যেভাবে রাখছি, মনে করেন আমাদের যে এই এখানে ডেটা ইনপুট করা যায়, মনে করেন এই যে এখানে ডেটা ইনপুট করতেছেন, এগুলাতে কিন্তু তারা ওই হ্যাকাররা এগুলাতে এই এখানে কোড ঢুকাই দেয়, সে হ্যাকিং করতে পারে। যেখানে টাইপ করা যায় এখানে কোড ঢুকাই দিতে পারে, ঠিক আছে? তো এনিওয়ে, তো এখন যদি কেউ বলে যে ভাই এখানে যে আমরা এইভাবে অ্যালাউ করতেছি, এই যে দেখেন এখানে তারা কিন্তু 1 2 এই ধর নাম্বার ছাড়া কোনো কিছু এখানে আপনি দিচ্ছেন, এই যে দিচ্ছেন এখানে মিনিমাম ম্যাক্সিমাম এই যে টেক্সট ঢুকাইতে দিছেন, এটা রং। এই যে ডান দিল এখানে টেক্সট ঢুকাইতে, এই মনে করেন এই 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 লেটার ইনপুট করতে দেওয়া ঠিক হয় নাই, এটা তাদের একটা মিস্টেক, এটা একটা বাগ, বুঝছেন? ভালো এই যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, ভালো কোম্পানিতে এইসব দিবে না আপনাকে। এখানে আপনি লেটার ইনপুট করতেই পারবেন, আর যেটা নাম্বার ইনপুট করার জায়গা শুধু নাম্বার ইনপুট করতে পারবেন। যেখানে লেটার ইনপুট করার জায়গা সেখানে নাম্বারও ইনপুট করতে দিবে না, স্পেশাল ক্যারেক্টার ইনপুট করতে দিবে না, স্পেশালি এই যে গ্রেটার দেন, লেস দেন, এই যে লেস দেন, গ্রেটার দেন, এই ইনপুট গুলা করতে দিবে না। কারণ এগুলা দিয়ে হ্যাকাররা এই কোড ঢুকায় দেয় এগুলার ভিতরে, আপনার সার্ভারে গিয়ে এই কোডটা রান করবে, রান করার পরে আপনাকে এই আপনার ডেটা নিয়ে নিবে। তো এই যে বিষয়গুলা সিকিউরিটির, এগুলা খুবই সেনসিটিভ, এগুলো খুবই সিরিয়াস, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। তো এই হচ্ছে মনে করেন এন্ট্রি এক্সিট, আমরা এক্সিট ক্রাইটেরিয়া দেখলাম, এই হচ্ছে এগুলো হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু পড়বেন, এটা খেয়াল রাখবেন, এন্ট্রি ক্রাইটেরিয়া আর এক্সিট ক্রাইটেরিয়া একটু ভালো করে দেখে নিবেন, এটা বুঝবেন। এইটা নিয়ে আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হবে, এইটা নিয়ে আপনার আইএসটিভিতে প্রশ্ন আসবে,
কোনো সন্দেহ নাই, আমি ধারণা করতেছি। আর এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনার জবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে আপনার এগুলো ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি ভালো বলতে পারেন, বুঝতে পারেন, তাহলে এটা আপনাকে কাজ দিবে ইনশাল্লাহ। টেস্ট এক্সিকিউশন শিডিউল, আমরা মনে করেন এটা আলোচনা করছি, এইটা বেসিক্যালি আপনার এক্সিকিউশনের শিডিউলটা, আপনি কখন শুরু করবেন, কখন শেষ করবেন, আপনার টাইম কতক্ষণ লাগবে, এগুলো সবগুলো, এগুলো হচ্ছে ম্যানেজারিয়াল কাজ। আর আপনার কখন শুরু করবেন, কখন শেষ করবেন, আপনারও কাজ আছে। আপনার কাজ হচ্ছে আপনাকে যে 50টা টেস্ট এক্সিকিউট করতে দেওয়া হয়েছে, এগুলার আপনি কখন শুরু করবেন, আপনার এভরিডে কয়টা করবেন, এগুলো আপনাকে প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, আপনাকে দেওয়া হয়েছে 3 দিন 50টার জন্য, আপনাকে দেখতে হবে যে আমি এভরিডে কতটা করতে হবে এক্সিকিউট, এবং আপনার ওগুলার ডিফিকাল্টি লেভেল দেখতে হবে। কোনো কোনো টেস্ট আছে ভেরি ডিফিকাল্ট, ওগুলো অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টর যদি থাকে, তাহলে এগুলো আপনার টেস্ট করতে সময় লাগবে। এগুলো আপনাকে এই শিডিউল, এই এক্সিকিউশন শিডিউল বেসিক্যালি শিডিউল করবেন। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং টেস্ট এফোর্ট, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাক্ট। এই আপনার প্রোডাক্টের সাথে যত বেশি রিস্ক থাকবে, এইটা তত বেশি আপনার এই আপনাকে সিরিয়াসলি টেস্টিং করতে হবে। যত হাই রিস্ক, তত বেশি আপনাকে সিরিয়াস হতে হবে টেস্টিং এ, আপনাকে খুব ভালো থরলি টেস্টিং করতে হবে। আমি বারবার বলছি, দেখেন এই যে ই কমার্স সাইট গুলোতে তাদের পেমেন্টটা হচ্ছে হাই রিস্ক। এখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে তাদের সিরিয়াস প্রবলেম। আপনার গুগলের ক্ষেত্রে হাই রিস্ক কি কে বলতে পারবেন? গুগলের ক্ষেত্রে এখানে আপনি গুগলে গেলেন, আপনি আমি যে কারসে লিখে এখানে গুগলের ক্ষেত্রে সবচেয়ে হাই রিস্ক কি? তাদের সবচেয়ে হাই রিস্ক হচ্ছে ক্লিক গুলা। এই যে মনে করেন এই যে অ্যাড দেখতেছেন না, এই অ্যাডই লেখা, এটা হচ্ছে অ্যাড। আমি যে এখানে ক্লিক করছি, এখন গুগল টাকা পাইছে। ঠিক আছে, এখন তাদের জন্য সবচেয়ে হাই রিস্ক হচ্ছে তাদের এই ক্লিক গুলা। এখানে যদি ক্লিক করে, আমি এখানে ক্লিক না করে এখানে যদি ক্লিক করি, তারাও টাকা পাবে তারা। এখন গুগলের এই যে নিচেও আবার অ্যাডস আছে, এটাতে দেয় নাই, সাধারণত নিচেও অ্যাড দেয়, এখন দেখতেছি না নাই। এনিওয়ে, এই যে অ্যাডটা আছে, অ্যাডে ক্লিক করলে টাকা পায়। অ্যাডের যে সাব লিঙ্ক গুলো আছে না, এগুলাতে ক্লিক করলেও টাকা পায় তারা। এখন গুগলের যদি এই ক্লিক গুলাতে যদি কাজ না করে, মনে করেন আপনি টেস্টিং করতেছেন, গুগলের এই রেজাল্টটা টেস্টিং করতে, তাদের সার্চ রেজাল্ট টেস্টিং করতেছেন, আপনার এই ক্লিক গুলা রেকর্ড হইতেছে না, এটা যদি আপনি রিলিজ করেন, তাইলে বেসিক্যালি তাদেরকে আপনি একদম মাথায় বাড়ি মারছেন, তাদের শেষ। তাদের মনে করেন এই মিলিয়ন ডলার লস হবে পার মিনিটে, কারণ হচ্ছে তাদের ক্লিকের উপরে টাকা। ঠিক আছে, তো এক একজনের রিস্ক ফ্যাক্টর ডিফারেন্ট, এটা তো বুঝতে পারতেছেন। আপনার যে কাজটা হবে, আপনার যে সফটওয়্যারের রিস্ক ফ্যাক্টর হবে ডিফারেন্ট, এক একজনের এক এক ধরনের রিস্ক ফ্যাক্টর। তো যার রিস্ক ফ্যাক্টর যত বেশি, সে ওই বিষয়টা, যেই জায়গাটা রিস্ক বেশি, যেই জায়গাটা আপনাকে 100% পারফেক্ট হইতে হবে, ওইটা আপনাকে ভালো করে টেস্টিং করতে হবে। তো ওই ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং টেস্ট এফোর্ট, আমরা এখন বুঝতে পারতেছি কোন কোন বিষয়টা টেস্ট এফোর্টকে ইনফ্লুয়েন্স করে। এই রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের সাথে রিস্ক। আপনার যদি ই কমার্স সাইট হয়, আপনার পেমেন্টটা, আপনার সিকিউরিটি, পেমেন্টের যে সিকিউরিটি, আপনার কাস্টমারের যে ক্রেডিট কার্ডের সিকিউরিটি, ওগুলো খুবই সিরিয়াসলি রিস্কি। ওই মাসুদ যেটা বললো, ব্যাংকের ক্ষেত্রে তাদের এটা হ্যাকিং হইতেছে কিনা, আরেকজনে এই এরকম জিরো ওর জায়গায় জিরো বসাইয়া কোনো ইউআরএল বানাইয়ে ওইটা পাঠাইলো, কাস্টমারে বুঝলো না। তো এইভাবে মনে করেন যেই সেক্টরের রিস্ক যত বেশি, আপনাকে তত ভালো করে টেস্টিং করতে হবে, ওগুলা ইনফ্লুয়েন্স করবে আপনার টেস্টিং থেকে। কোয়ালিটি অফ দ্য টেস্ট বেসিস, আমরা জানি টেস্ট বেসিস কি, কে বলতে পারবেন টেস্ট বেসিস? স্পেসিফিকেশন। হ্যাঁ, আমাদের যে স্পেসিফিকেশন, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন গুলো আছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের টেস্ট বেসিস। আমাদের যে ইউজ কেস গুলো আছে, ইউজার স্টোরি আছে, এগুলো হচ্ছে টেস্ট বেসিস। ঠিক আছে, তো আমাদের এই কোয়ালিটি অফ দ্য টেস্ট বেসিস, আপনাকে যদি যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন দিছে, এটা যদি একদম পুয়ার হয়, আপনাকে দিল ফিল্টার করার কথা, আপনাকে বলছে, আপনার এখানে বলছে যে আমাকে এই আপনার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনে বলা হয়েছে আমার একটা এই মেক এন্ড মডেলটা কোথায়, এই যে
আপনাকে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনে বলা হয়েছে যে আপনি গাড়ির মেক এন্ড মডেল নিয়ে আপনি ফিল্টার করতে পারবেন, কিন্তু ডিটেইলস বলে নাই। আপনি শুধু বিএমডব্লিউ ফিল্টার করতে পারেন, কিন্তু আপনি এই মডেলগুলো ফিল্টার করতে পারেন না, তাইলে হইল না। মানে আপনাকে ডিটেইলস বলে নাই যে আপনি মডেলও ফিল্টার করতে পারতে হবে, এটা বলে নাই রিকোয়ারমেন্টে, তাইলে এটা ভালো রিকোয়ারমেন্ট হইল না। ঠিক আছে, তো আপনার এই কোয়ালিটি অফ টেস্ট বেসিসের উপরে ডিপেন্ড, এই টেস্ট বেসিস আপনার টেস্টিং কে ইনফ্লুয়েন্স করবে। আপনার যত ভালো কোয়ালিটি হবে টেস্ট বেসিস, আপনার টেস্টিংটা তত ভালো হবে। আপনার টেস্ট বেসিস যত খারাপ হবে, আপনার টেস্টিংটাও ভেরি লাইকলি আপনি প্রবলেমে পড়বেন। সাইজ অফ দ্য প্রোডাক্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা সবাই বুঝতে পারতেছেন। আপনার এই ডান ডিল টেস্টিং করা যেরকম যত এফোর্ট লাগবে, এই অ্যামাজন টেস্টিং করা মানে সমান হবে না। অ্যামাজন অনেক বেশি এফোর্ট লাগবে। ফেসবুক টেস্টিং করা সমান হবে না, টুইটার টেস্টিং করা সেম না। মানে যার সাইজ যত বড়, যার কমপ্লেক্সিটি যত বেশি, সেইটা টেস্টিংটাও তত বেশি কমপ্লেক্স। দ্য কমপ্লেক্সিটি, আমি এখন বললাম কমপ্লেক্সিটি, আপনার যত কমপ্লেক্স সিস্টেম হবে তত বেশি এটা কঠিন হবে, বা তত বেশি সময় লাগবে আপনার টেস্টিং করতে। এটা আপনাকে ইনফ্লুয়েন্স করবে। দ্য রিকোয়ারমেন্ট ফর কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স। এখন এই যে সিকিউরিটি, রিলায়েবিলিটি, এই যে বলা হয়েছে, এগুলোর উপরে এগুলা আপনাকে ইনফ্লুয়েন্স করবে। কিভাবে আপনি যদি সিকিউর এনভায়রনমেন্ট রাখতে চান, আপনার সাইটটা সিকিউর রাখতে চান, কাস্টমার ইনফরমেশন সিকিউর রাখতে চান, তাইলে আপনাকে ওইটা ভালো করে টেস্টিং করতে হবে, ওইটা আপনাকে ইনফ্লুয়েন্স করবে। এখন ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপরে, আপনার বিজনেসের উপরে। আপনার বিজনেসে যদি এটা এত ইম্পর্টেন্ট না হয়, এই যে ডান ডিলের ক্ষেত্রে এটা এত ইম্পর্টেন্ট না সিকিউরিটি, এখানে কেউ পেমেন্ট করে না, কিছুই করে না, সুতরাং সিকিউরিটির কোনো বিষয়ই নেই। এই জন্য তাদের এখানে এই যে আঙ্কেল আব্দুল্লাহ কোথায়? বল আঙ্কেল আব্দুল্লাহ কোথায়? বল আব্দুল্লাহ। আঙ্কেল একটা বেঙ্গু দিয়ে দাও তো, বেঙ্গু দিয়ে দাও একটা। তো এই আপনার কমপ্লেক্সিটি, তারপরে এই রিকোয়ারমেন্ট, কোয়ালিটি অফ ক্যারেক্টারিস্টিক্স, এই যে সিকিউরিটি, রিলায়েবিলিটি, এগুলার উপরে আপনার ইনফ্লুয়েন্স, এগুলো আপনার টেস্টকে ইনফ্লুয়েন্স করবে। রিকোয়ার্ড লেভেল অফ ডিটেইল ফর টেস্ট ডকুমেন্টেশন, বুঝছেন? এখন এই আপনার যত ডিটেইল ইনফরমেশন চাওয়া হবে, ডিটেইল ইনফরমেশন আপনাকে দিতে হবে, তত বেশি সময় আপনার লাগবে। যত ডিটেইল টেস্টিং করা লাগবে, তত বেশি আপনার সময় লাগবে। ডিপেন্ড করে, এই মনে করেন সিকিউরিটি টেস্টিং গুলো আসলে ডিটেইল আপনাকে করতে হবে। যদি যাদের সিকিউরিটিটা সিরিয়াস ইম্পর্টেন্ট, তাদের ওখানে আপনাকে ভালো করে, মনে করেন ব্যাংকিং এর ক্ষেত্রে, এই মাসুদ যেটা বললো, ব্যাংকিং এর ক্ষেত্রে সিকিউরিটি গুলো খুবই সিরিয়াস, ওরা প্রচুর টাকা ইনভেস্ট করে শুধু এই সিকিউরিটির পিছনে। ঠিক আছে, তো এগুলো আপনাকে টেস্টিংটা, এই যে টেস্টিং ইনফ্লুয়েন্স করে, এইগুলো ইনফ্লুয়েন্স করে। রিকোয়ারমেন্ট ফর লিগ্যাল এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স, এইটা আপনার টেস্টিং কে ইনফ্লুয়েন্স করে। কারণ আমরা সবাই জানি আপনার এই লিগ্যাল রিকোয়ারমেন্ট, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এগুলো আপনি মেনটেন করতেই হবে। আপনার যদি একটা সফটওয়্যার থাকে, আপনাকে এগুলো মেনটেন করা লাগবে, লিগ্যাল রিকোয়ারমেন্ট গুলো। ঠিক আছে, আমি অনেক লম্বা চলে গেছি, আমি আসলে চিন্তা করতেছিলাম, আমি আসলে আজকে এখানেই শেষ করি। ঠিক আছে, আমাকে এইটা দুইটা ক্লাসে নিতে হবে, আমার আরো কিছু রয়ে গেছে, এটা অনেক বেশি লম্বা হয়ে যাইতেছে। আজকে এতটুকুই থাক। এই ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং আমরা পরে বাকিগুলা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কভার করব। এই 5 হ্যাঁ, আমরা বাকিগুলা ইনশাল্লাহ আমাদের এই 5 এর আর যা রয়ে গেছে, আমরা এই বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কভার করবো, কারণ আমি আজকে এই সব পুরোটা কভার করতে পারবো না। আপনাদের এতটুকুই থাক, আমরা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই নেক্সট স্লাইডগুলো আমরা কভার করব। আরো কিছু রয়ে গেছে, ওগুলো অ্যাড করব, পরে কভার করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। ইউসুফ ভাই, আমরা যে আজকে এখানে টেস্টার এবং টেস্ট ম্যানেজার, হ্যাঁ, এই দুইজনের টাস্ক নিয়ে আমরা আলোচনা করছি। এই যে প্ল্যানগুলো বললেন, আমরা যে প্ল্যানগুলো শুনলাম, এগুলো আসলে কি ইন্ডাস্ট্রি লেভেলে, এটা কাজটা আসলে কার? এটা কি টেস্ট ম্যানেজারের, না এটা ওভারঅল ইন্ডাস্ট্রির কাজ?
এই প্ল্যানিং, তারপরে স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ? এটা হচ্ছে এই এই প্ল্যানিং গুলা, এই যে স্ট্র্যাটেজি গুলা, সাধারণত স্ট্র্যাটেজিটা তেমন একটা ইউজ না, প্ল্যানিং করা হয়। তো প্ল্যানিং গুলা সাধারণত সাথে নিয়ে করা হয়। প্ল্যানিংটা হবে কি, প্ল্যানিংটা সাধারণত ম্যানেজার আপনাকে সাথে নিয়ে করবে। ম্যানেজার আপনাদের, সাধারণত ম্যানেজার তার সাথে তার যে তার যে যতজন ইঞ্জিনিয়ার আছে সবাইকে নিয়ে সে প্ল্যানিং করে, সে কথা বলে যে আমরা অমুক তারিখ থেকে শুরু করব টেস্টিং, আমাদের এতদিন সময় লাগবে, আমরা যদি একজনে 5টা করে করতে পারি এইভাবে এইভাবে সব প্ল্যানিং করবে। সে বলবে তোমাদের কার কার হলিডে আছে কবে, আমাকে বলো, তো আপনি আর হলিডের কথা বলবেন, তখন সেইটার উপরে বেস করে সে প্ল্যানিং করবে। ঠিক আছে, প্ল্যানিং এ সাধারণত যারা কাজ করবে তাদেরকে মানে 99% ক্ষেত্রে তাদেরকে ইনভলভ করা হয়। কারণ আপনি কাজ করবেন না, আপনারা যদি প্ল্যানিং ইনভলভ না করে তাহলে হবে কেমনে, আপনি বুঝবে কেমনে, আপনি নিজেই তো জানেন না কি প্ল্যানিং করা হচ্ছে। আপনাকে নিয়েই প্ল্যানিং করা হবে, ইন্ডাস্ট্রি লেভেলে এইভাবে হয়। ঠিক আছে, আমি কখনো পাই নাই, মনে করেন আমারে একটা কাজ দেওয়ার প্ল্যানিং করতেছি কিন্তু আমার সাথে কথা বলে নাই, এরকম হয় নাই। আমার সাথে কথা বলে আমাকে জিজ্ঞেস করবে, আমরা যারা আসি, আমরা টিমে যদি 4জন 5জন থাকি তাহলে সবাইকে নিয়ে বসবে, কথা বলবে। ঠিক আছে, এখন শুনেন, ম্যানেজার আর টেস্টার, ম্যানেজারের প্ল্যানিংটা হচ্ছে হাই লেভেলের, আর টেস্টারের প্ল্যানিংটা হচ্ছে আপনি যে কাজটা করবেন ওই কাজটার প্ল্যানিং করা হচ্ছে আপনার কাজ। এখন আপনাকে দেওয়া হয়েছে, আপনার ভাগে পড়ছে 50টা টেস্টিং করা, অথবা আপনার ভাগে পড়ছে পুরা এই এই মনে করেন এখান থেকে অর্ধেক ফিল্টার, মনে করেন এখানে 20টা ফিল্টার আছে, আপনি 10টা ফিল্টার টেস্টিং করা আপনার কাজ। এখন এই 10টা ফিল্টার আপনি টেস্টিং করতে আপনার প্ল্যানিং যেগুলো আছে সেটা আপনি করবেন। এখন এই প্ল্যানিং মধ্যে কি পড়তে পারে, আপনার টাইমিং একটা প্ল্যানিং পড়তে পারে যে আমার 5 দিন সময় লাগবে, এটা একটা প্ল্যানিং। আরেকটা প্ল্যানিং কি হইতে পারে, আপনার রিসোর্স লাগে কি, এক্সটার্নাল রিসোর্স লাগবে কিনা, আপনার ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর লাগবে কিনা, আপনার কি এই এক্সট্রা এই এনভায়রনমেন্ট লাগবে কিনা, আপনার এই এডব্লিউএস এ মনে করেন আপনার যদি আমরা যদি ক্লাউডে কাজ করি, আপনার ক্লাউড এনভায়রনমেন্ট লাগবে কিনা, আপনার কোনো এক্সটার্নাল ইম্পোর্ট করার জন্য ডেটা লাগবে কিনা, আপনি ডেটা ইম্পোর্টের যে ডেটাগুলা আপনার ওই রিসোর্স গুলো আছে কিনা, এগুলো সব আপনাকে প্ল্যানিং করতে হবে আপনি টেস্টিং শুরু করার আগে। কারণ কি, শুরু করার পরে যদি আপনি বলেন এই আমার কাছে তো ইম্পোর্ট করব, আমার কাছে তো ডেটা নেই, আমাকে দেওয়া হয়নি, তো আমি এটা কিভাবে করবো, তখন আপনাকে ম্যানেজার বলবে তুমি এটা আগে দেখো নাই কেন। এইটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের চিন্তা ভাবনা, মানে আপনি যে কাজগুলো আচ্ছা করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে এই যে প্ল্যানিংটা যখন যে একটা টেস্টারের কাছে যখন এই প্রজেক্টটা আসবে, তাহলে ম্যানেজার যখন এটা হ্যান্ডেল করবে, সে কি কিছু হিংস আগে থেকে দিবে কিনা, জাস্ট তুমি এইভাবে প্ল্যানটা করতে পারো, নাকি টোটালি এটা যে টেস্টার তার উপরেই এককভাবে বর্তাবে, এটা যে না তাকে সম্পূর্ণ এটা প্ল্যানটা না, ম্যানেজাররা বলবে, ম্যানেজার তার, শুনেন, আপনার সাকসেস উপরে ম্যানেজারের সাকসেস। আপনি যদি সাকসেস করতে না পারেন ম্যানেজার সাকসেস করতে পারবে না, ম্যানেজার সাকসেস করতে না পারলে তার বস মানে প্রোডাক্ট ওনার যে আছে অথবা সিটিও আছে, সে তার বসে তাকে জিজ্ঞেস করবে তুমি পারো নাই, বুঝছেন। এই জন্য প্ল্যানিং এর ক্ষেত্রে তারা বারবার বলে, এই যে আমাদের এখন কারেন্টলি যেখানে কাজ করতেছি সেখানে একটা হয়েছে কি, আমাদের আরেকজন লিড, সে এই আমাদের যে আমাদের 3টা প্রোডাক্ট আছে আর একটা প্রোডাক্টের লিড হচ্ছে আমি, আরেকটা প্রোডাক্ট লিড জন্য আরেকটা মেয়ে, সে এই ক্যালিফোর্নিয়াতে। তো তার কি হয়েছে, তার যে প্রোডাক্টে সে কাজ করতেছে সে ওই প্রোডাক্টের কাজটা এক্সটেনশন করা লাগছে। একবার এক্সটেনশন দিছে, যে আমার যে টাইম লিমিট দিছিল, আমাদেরকে দিছিল টাইম লিমিট 31 ডিসেম্বর। তো আমার প্রোডাক্টটা আমি করে শেষ করে ফেলছি 31 ডিসেম্বরের ভিতরে, কিন্তু তারটা সে পারে নাই। তারটা পারে নাই কারণ আছে, আমি জানি তার এটা অনেক বড় প্রোডাক্ট, এবং সে আগে বলে নাই যে আমি এই সময়ের মধ্যে পারবো না, এটা বলে নাই সে। ঠিক আছে, তো ওই 31 ডিসেম্বর নিচে নিয়ে ওইটা এক্সিট করতে পারে নাই, না পারার কারণে সে এক্সটেনশন নিছে নিয়ে কি করছে, 31 জানুয়ারিতে তাকে দেওয়া হয়েছে। এখন সে গত কয়দিন আগে সে বলছে যে আমি 31 জানুয়ারিতে পারবো না। ঠিক আছে, তো এখন কি করছে জানেন ম্যানেজার, এখন কিন্তু ম্যানেজার বলছে না এইভাবে বারবার টাইম এক্সটেনশন করা যাবে না। এইটা কেন জানেন, এইটা কারণ হচ্ছে দুইটা। একটা কারণ হচ্ছে আপনি প্ল্যানিং করতে পারেন না, আপনার প্ল্যানিং আপনি পারতেছেন না, আপনি
প্রথমে প্ল্যানিং করছেন 31 ডিসেম্বর, এক্সিকিউট করতে পারেন নাই। এরপরে প্ল্যানিং করছেন 31 অফ জানুয়ারি, ওইটাও এক্সিকিউট করতে পারেন নাই। দ্যাট মিন্স আপনি প্ল্যানিং জানেন না। আরেকটা হচ্ছে ওই ম্যানেজার যে এক্সটেনশন করবে, ম্যানেজারে তার বস, তার ম্যানেজার ও জিজ্ঞেস করবে তুমি তো বলছিলা তোমার সবগুলা এই এর সব কাজগুলা শেষ হয়ে যাবে 31 অফ ডিসেম্বরের ভিতরে, কি অবস্থা, ওইটা কি হয়েছে? তখন আপনি বলছেন যে আপনি 31 ডিসেম্বরের আগে তারে বলছেন, বা আপনি জানুয়ারি 15 তারিখে আপনি জিজ্ঞেস করলেন, আপনি বলছেন যে ওরা পারে নাই, ওরা আমার কাছ থেকে এক্সট্রা টাইম নিয়ে তারা 31 অফ জানুয়ারি দিবে বলছে। এখন আপনাকে যদি আবার জানুয়ারিতে জিজ্ঞেস করে, এন্ড অফ জানুয়ারি জিজ্ঞেস করে ওটা কি শেষ হয়েছে, তখন যদি বলেন না ওরা আবার টাইম নিছে, তাইলে ওই তার ম্যানেজার, আপনার ম্যানেজারে দিবে ঝাড়ি। সে বলবে যে কেন এটা এরকম হচ্ছে, তুমি তো ম্যানেজ করতে পারতেছো না। ম্যানেজারের প্রবলেম হবে কি, ম্যানেজার ম্যানেজ করতে পারতেছে না, আর আপনার প্রবলেম হবে আপনি আপনার নিজের কাজের প্ল্যানিং করতে পারতেছেন না। তো এই জন্য সবাই সবাইকে সাহায্য করে। সাধারণত ভালো ম্যানেজার হইলে আপনাকে সে অবশ্যই আপনাকে আপনার প্ল্যানিং এ হেল্প করবে। আপনাকে বলে দিবে যে তুমি তোমার তোমার ডিপেন্ডেন্সি আছে, তোমার ডেটাবেজের ডিপেন্ডেন্সি আছে, তুমি ওর সাথে আগে প্ল্যানিং করো, আগে ওর সাথে টাইম নাও। অনেক সময় আছে আপনার ডিবি এর, আপনার যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর আছে, আপনার যদি এক্সটার্নাল যে ডিপেন্ডেন্সি গুলো থাকবে, এদের সাথে আপনাকে আগে থেকে কথা বলে নিতে হবে যে ভাই আমার টাইম লাগবে, তুমি আমাকে অমুক দিন আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে। আপনার যে এই মনে করেন আপনার একটা এই ক্লাউডে আপনার এনভায়রনমেন্টটা লাগবে, সেটা আপনাকে অন ডিমান্ড দেওয়া হয়, সেটা আগে থেকে দেওয়া হয় না। এখন আপনার যে ডেভঅপস এর ইঞ্জিনিয়ার আছে তাকে আপনি বলে দিতে হবে আগে যে ভাই আমার অমুক দিন 3 তারিখে আমার এই এনভায়রনমেন্ট লাগবে, তুমি প্লিজ আমাকে এটা 3 তারিখে দিতে হবে। এগুলো প্ল্যানিং আপনাকে আগে করতে হবে, আপনার এক্সটার্নাল ডিপেন্ডেন্সি গুলোর প্ল্যানিং আপনাকে আগে করতে হবে। এটা আপনি জানবেন কেমন? এখন আপনি বলবেন যে আমি জানবো না আমার এক্সটার্নাল ডিপেন্ডেন্সি, এটা আপনার টেস্টের উপর আপনি জানবেন। আপনি যে টেস্টগুলো করবেন এগুলাতে কি কি লাগে আপনি জানেন, আর যদি না জানেন তাইলে তো আপনি জিজ্ঞেস করবেন। কিন্তু আপনি যদি জানেন যে ভাই আমার এই ডিপেন্ডেন্সি গুলো লাগবে, তখন আপনি এগুলার প্ল্যানিংটা আগে করবেন। এইটা হচ্ছে আপনার প্ল্যানিং। এই ইউসুফ ভাই, আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে ধরেন একটা বাগ রিটেস্ট করা হইলো, এখন আমি বুঝবো কিভাবে যে এটাকে রিগ্রেশন টেস্ট করতে হবে কিনা? পুরোটা মানে এটা যে চেঞ্জ হয়ে যায়, অন্য কিছু যদি চেঞ্জ হয়ে যায় গেল কিনা, সেটা তো রিগ্রেশন টেস্ট। এখন এটা কি বুঝবো কিভাবে যে এই টেস্টটা করতে হবে কিনা এখন আবার? শুনেন, রিগ্রেশন সবকিছুর ক্ষেত্রে করতে হয়, এনিথিং। আপনার তাহলে বাগ প্রোডাক্ট রিলিজের আগে, প্রোডাক্ট রিলিজ করার আগে রিগ্রেশন টেস্ট করতেই হয়। না, বাগটা ফিক্স করার পরে ধরুন অনেকগুলো বাগ হইলো, একটা একটা করে করলাম, প্রত্যেকবারই কি রিগ্রেশন করতে হবে? না 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 না, সেটাই বলতেছি আর কি। আপনি কখনোই একটা বাগ টেস্ট ফিক্স করছেন এটা রিগ্রেশন এইভাবে চলেন। আপনি মনে করেন বাগ যখন রেজ করা, আপনি যখন মনে করেন আপনি 5টা বাগ পাইছেন এই টেস্টিং করার পরে, ঠিক আছে, এই 5টা বাগ ফিক্স করা হয়েছে, ফিক্স করার পরে আপনাকে দেওয়া হবে এগুলা চেক করার জন্য, ঠিক আছে। আপনি চেক করে দেখলেন যে এই 5টা বাগ এটা ফিক্স হয়ে গেছে, তখন এই যে এটা অটোমেটিকলি ওই যে রিগ্রেশন এন্ড অফ দ্য সাইকেলে রিগ্রেশনে চলে যাবে। তো এই বাগটা তো আপনি একদম শেষের দিকে পাবেন, আর যদি একদম শেষের দিকে পান, ঠিক আছে, আপনার সাইকেল হচ্ছে 2 সপ্তাহের, আপনার যে স্প্রিন্ট, আপনার যদি স্প্রিন্ট হয় 2 সপ্তাহের, আপনি ডেভেলপমেন্ট টাইমে মনে করেন আমি আপনাদেরকে বলছি যে একটা ফিচার যদি ডেভেলপ করে, এই ফিচারটা ইয়ার ফিচার ফিল্টার, এই প্রাইস ফিল্টার, ঠিক আছে, এগুলো যখন এই ফিচার দুইটা ডেভেলপ করা হচ্ছে, ঠিক আছে, প্রাইস ফিল্টারটা ডেভেলপ করা হওয়ার সাথে সাথে ইয়ারটা শেষ হওয়ার আগেই আপনাকে দেওয়া হবে যে আপনি টেস্টিং করেন। এটা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি, মানে যখনই যে এটা শেষ হবে সাথে সাথে ওইটা টেস্টিং শুরু হয়ে যাবে। তো আপনি তখনই এটা টেস্ট করে আপনি এটার বাগ জানাই দিলেন, ও করবে কি তখনই এটা ফিক্স করে আপনাকে দিবে, এই রিগ্রেশন শুরু হওয়ার আগেই আপনাকে দিয়ে দিবে। এগুলা সব ফিক্স হওয়ার পরে সব কিছু একসাথে যাবে রিগ্রেশন, বুঝতে পারছেন? একবার রিগ্রেশন হবে ফাইনালি? হ্যাঁ, একবার রিগ্রেশন হবে। কিন্তু ওই রিগ্রেশন ফেজেও বাগ পাওয়া যায়, তখন কি করবেন? এখন মনে করেন আপনি রিগ্রেশন ফেজটা একদম সবার শেষে, ঠিক আছে, আপনার 2 সপ্তাহ, আপনার প্রথম সপ্তাহে শুরু করছেন, আপনি 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনার স্প্রিন্ট। 1 তারিখে শুরু হয়েছে ডেভেলপমেন্ট, 5 তারিখে আপনাকে দিছে এই ফিক্স করে দিছে বাগটা, ফিচারটা ডেভেলপ করে দিছে, 5 তারিখে আপনি টেস্টিং শুরু করছেন, 7 তারিখে আপনি 3টা বাগ দিছেন, আপনাকে 9 তারিখে আপনাকে 3টা বাগ ফিক্স করে দিছে, আপনি 10 তারিখে 3টা চেক করছেন, সবকিছু ঠিক আছে। ওই যে 10 তারিখের পরে মনে করেন 10 তারিখের পরে যে রিগ্রেশনটা শুরু হবে,
ওইটার পরেও বাগ পাওয়া যাবে। এখন আপনি 14 তারিখে তো আপনি রিলিজ, এখন বাগ পাওয়া গেছে মনে করেন 13 তারিখে, এখন আপনি কি করবেন? ওই সময় যে বলছি যে আপনার যখন এইভাবে আপনার যখন এই 13% মানে 46 ফেইল টেস্ট আছে, তখন আপনি কি করবেন? তখন আপনারা ওই এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার বাগটা সিরিয়াস, তাহলে এটা রিলিজ করতে পারবেন না, আপনাকে এটা ফিক্স করতেই হবে। তার মানে তখন এই রিলিজটা এক্সটেন্ড করা হবে, 2 সপ্তাহের স্প্রিন্টটা করা হবে 3 সপ্তাহ, আরো 1 সপ্তাহ এক্সটেন্ড করা হবে। এক্সট্রা এক্সটেন্ড করে আপনার ওই ডেভেলপারের কাছে ওইটা পাঠানো হবে যে তুমি এটা ফিক্স করে দাও। ও ফিক্স করবে, আপনি আবার চেক করবেন, চেক করার পরে এটা রিলিজ আসবে, এর আগে রিলিজ হবে না। আর যদি সিম্পল হয় মানে মাইনর বাগ হয়, তারা ডিসিশন নেয় যে না এটা মাইনর বাগ রিলিজ করা যায়, তাহলে রিলিজ করে দিবে, নেক্সট স্প্রিন্টে ওইটা ফিক্স করা হবে। এটা হচ্ছে প্রসিডিউর, সাধারণত এই ধরনেরই হয়। থ্রেশহোল্ডের মাধ্যমে বোঝা যাবে আর কি যে করবো কি করবো না নাকি? হ্যাঁ, বুঝি নাই মাসুদ বলছো? বলি থ্রেশহোল্ডের মাধ্যমেই বোঝা যাবে আর কি। হ্যাঁ, ওই থ্রেশহোল্ড যাদের যে মানে এই যে বললাম যে এক একটা Minor. কোম্পানির এক এক ধরনের, কারো ক্ষেত্রে কারো মনে করেন 5% যদি মনে করেন 5টা বাগ পাওয়া যায়, তারা বলবে যে এটা ঠিক আছে, রিলিজ করা যায়। আবার 5টা বাগের মধ্যে যদি একটাও মেজর থাকে, মেজর বাগ একটা হইলেও রিলিজ হবে না, সোজা কথা। মেজর যদি বাগ হয় তাহলে কোনো রিলিজ নাই, দ্যাটস ইট, সিম্পল, ফুল স্টপ। মাইনর বাগের মধ্যেও কারো আছে, যদি ভালো ভালো কোম্পানিগুলো আছে যারা আছে, তারা মাইনর বাগ যদি 5টাও পাওয়া যায়, 5টার উপরে পাওয়া যায়, তাইলে তারা মাইনর হইলে যত মাইনর হোক ও রিলিজ করবে না, বলবে না মাইনর বাগ 5টার উপরে হইলে রিলিজ হবে না। ওইটা তাদের ডিফাইন করা অলরেডি কোম্পানি স্ট্যান্ডার্ড। তো ওরা করবে কি 5টার, পেমেন্ট সিস্টেম যেগুলি হ্যাঁ পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে তো সবগুলাই মেজর। আপনি যদি এই পেমেন্টে কাজ না করে সবগুলাই মেজর। কিন্তু মনে করেন আপনার কালার, আপনার এই কালারটা হইতেছিল নীল, এটা কালারটা হয়ে গেছে বেগুনি, এখন কারো ক্ষেত্রে এটা মেজর, কিন্তু কোনো কোম্পানির ক্ষেত্রে এটা কিছুই না, মাইনর। তখন ওরা রিলিজ করবে, ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে। তো মেজর বাগ হইলে কোনো রিলিজ নাই, কিন্তু মাইনর বাগ কয়টা হইলে রিলিজ হবে এটা আপনাকে আগে থেকে বলা হবে, অথবা তারা এই মিটিং এ ডিসিশন নিবে যে আমরা এই 5টা বাগ পাইছি, এগুলাকে রিলিজ করা যায় কিনা। তখন যে প্রোডাক্ট ওনার আছে সে বলবে, সে দেখবে, দেখে বলবে না ঠিক আছে, ওকে, আমি ওকে আছি, তখন এটা রিলিজ হয়ে যাবে। আর এটা পরবর্তীতে নেক্সট স্প্রিন্টে ওই 5টা বাগ আপনার থাকবে, ওই ডেভেলপার ওই 5টা বাগ ফিক্স করে দিবে, আপনি ওগুলা নেক্সট স্প্রিন্টে আপনি চেক করবেন। টেস্ট প্ল্যানিং এর উপরে একটা কোশ্চেন ছিল তখন, এই কোশ্চেনটা আর একটা কোশ্চেন আসছে প্ল্যানিং এর যে ইন্ডিভিজুয়াল যে প্ল্যানটা যে তোমাদের যে মেয়েটা মনে করো ফেল করছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু সে যে প্ল্যানটা করছে এই প্ল্যানটা আসলে যে কারণ হয়তোবা আমার কথা কি বোঝা যায়? আমার এখানে কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, কিছুই শুনতেছি না। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। যে কানেকশন আনস্টেবল আসলো দেখলাম মাত্র, সরি। তো মানে আমি বলছি যে যে প্ল্যানিংটা করছে ওইটা কি অ্যাপ্রুভড হওয়া জরুরি না? যে আমি যে একটা প্ল্যান করব, আমি যে একটা কাজ করব, এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে যে আগাটুকুরা সবার উপরে না, তার পারফরমেন্স, একজনের পারফরমেন্স যদি মাঝখান দিয়ে সমস্যা হয়ে যায় তো আগাগুড়া মোটামুটি রিলিজটাই সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। তো আর 10 জন কাজ করলে কষ্ট করে, এই জন্যই প্ল্যানিং গুলো ইম্পর্টেন্ট, কারণে সবাই আটকে গেল। হ্যাঁ, ট্রেনের এই জন্যই প্ল্যানিং একটা দেখা গেছে যে হুম সেই ক্ষেত্রে কি পার্সোনাল প্ল্যানটা কি অ্যাপ্রুভ করার বিষয় আছে না একটা তাহলে? না পার্সোনাল প্ল্যানিং গুলো সাধারণত অ্যাপ্রুভ করার বিষয় না। পার্সোনাল প্ল্যানিং গুলো সাধারণত ম্যানেজারের সাথেই কথা বলে, ম্যানেজারকে জানানো হয় যে আমার 5 দিন সময় লাগবে, 10 দিন সময় লাগবে, আমার এই ডিপেন্ডেন্সি আছে, আমাকে এই ডিপেন্ডেন্সি, ম্যানেজার আপনাকে আবার হেল্প করবে। ম্যানেজারকে যদি দেখা গেছে যে অনেক সময় আছে আপনি একটা রিকোয়েস্ট পাঠাইছেন যে আমার এই ডেটাবেসটা সেটআপ করে দিতে হবে, এখন দেখা যাচ্ছে রিকোয়েস্ট পাঠানোর পরে এই রিকোয়েস্টটা কেউ কাজ করতেছে না, কারণ তারাও তো বিজি, কারণ সবাই সবার কাজ আছে। এখন দেখা গেছে ডিবি এর যারা আছে, ডিবি এর সবাই বিজি, এখন আপনাকে ডেটাবেসটা বিল্ড করে দেওয়ার মানুষ নাই, আছে তারা মনে করেন তাদের 3 জন মানুষ আছে, সবাই বিজি আছে, এখন আপনারটা হইতেছে না, এখন আপনারটাও তো ইম্পর্টেন্ট আপনার জন্য, তখন আপনি কি করবেন?
তখন ম্যানেজার আপনাকে হেল্প করবে। আপনার যে আপনার স্ক্রাম মাস্টার আছে, আপনি স্ক্রাম মাস্টারকে বলবেন যে ভাই আমার এটা তো আমি পাইতেছি না, আমি কাজ করবো কিভাবে। তখন স্ক্রাম মাস্টার আপনার ম্যানেজার এগুলো ম্যানেজারের মিটিং এ তুলবে যে ভাই আমাদের ইঞ্জিনিয়াররাও তো ওরা ইয়ে পায় না, ওরা যখন একটা রিকোয়েস্ট পাঠায় দেখা যায় একটা রিকোয়েস্ট তাদের রিকোয়েস্টটা সলভ করতে 10 দিন লাগে, 5 দিন লাগে, 3 দিন লাগে। 3 দিন তারা কি বসে থাকবে নাকি? তখন ম্যানেজারিয়াল মিটিং এ ওইটা যখন আসবে তখন ম্যানেজাররা এটা এইসব নিয়ে ডিসকাস করবে। তখন তারা ওইটা প্ল্যানিং করবে যে আমরা কিভাবে এদেরকে ভালো সার্ভিস দিতে পারি। যদি তারা না পারে তখন ম্যানেজার ওই যেই ডিবি এর যে ম্যানেজার আছে সে বলবে না আমার ইঞ্জিনিয়ার কম আছে, আমাকে আরো 5 জন ইঞ্জিনিয়ার দিতে হবে তাইলে আমি পারবো। অথবা সে বলবে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের প্রায়োরিটি, ওই যে বললাম যে প্রায়োরিটির উপরে ডিপেন্ড করে আপনার, তখন তারা তাদের প্রায়োরিটি ডিসাইড করবে যে না এই এক্সটার্নাল যে রিকোয়েস্ট গুলো আসে ওগুলো প্রায়োরিটি বেসে দেখতে হবে। তখন তাদেরকে ওই আমাদের রিকোয়েস্ট গুলো প্রায়োরিটি দিয়ে দেখবে তারা। তো এগুলা বেসিক্যালি এই এক্সটার্নাল ডিপেন্ডেন্সি গুলো আসলে স্লো ডাউন করে দেয়। আমি জানি এই যদি এক্সটার্নাল ডিপেন্ডেন্সি গুলো হয় অফশোর কারোর উপরে তাহলে আরো বেশি স্লো করে। মনে করেন আপনার ডিপেন্ডেন্সিটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে আছে অথবা নিউ ইয়র্কে আছে আপনার অফিস, ওদের সাথে ডিপেন্ডেন্সি, আপনার দিনই শেষ হয়ে যাবে ক্যালিফোর্নিয়া যখন শুরু হবে দিন, আপনার 5টার সময় তাদের ওখানে 8টা বাজতেছে। তখন আপনি মনে করেন রিকোয়েস্ট পাঠাইছেন, এই রিকোয়েস্টটা তারা এক্সিকিউট করতে করতে আপনার একদিন শেষ। সোজা কথা, আপনি 9টার সময় পাঠাইছেন আপনার পুরো দিনই শেষ। তো আবার যদি সে একদিন ডিলে করে তাহলে আরো দেরি। তো এই কারণে এই এই যে আপনার ওই কোলাবোরেশন, আপনার পার্সোনাল যে যোগাযোগ, কথা বলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার অফশোর টিমের সাথে বা অফশোর যে ইয়ে আছে তাদের সাথে পার্সোনালি কথা বলেন বা এইভাবে মিট করেন তাহলে এই কাজগুলো অনেক সহজে হয়ে যায়। এই জন্য কোম্পানিগুলো করে কি, তারা অনেক সময় আপনার টিমকে পুরো টিমটাকে ওখানে নিয়ে যাবে অথবা ওখান থেকে পুরো টিমটাকে এখানে নিয়ে আসবে, নিয়ে আসে এদের সাথে ইন্ট্রোডিউস করাবে, 1 সপ্তাহ এখানে থাকবে, তারা একসাথে কাজ করবে। এইভাবে করে কেন? ওই তাদের সাথে ফ্রেন্ডশিপ বিল্ড আপ করার জন্য। ফ্রেন্ডশিপ বিল্ড আপ হইলে আমি রিকোয়েস্টটা করতে পারি, খুব ইজি করতে পারি, সাথে সাথে বলতে পারবো এই এটা করে দাও আমারে, ওইটা করে দাও, এটা আমি সাথে সাথে বলতে পারবো। যদি ফ্রেন্ডশিপ বিল্ড আপ না হয় তাহলে এটা বলাটা কঠিন হয়। তো এই কোলাবোরেশন গুলো আসলে একটু, এই কোলাবোরেশনটা কমন প্রবলেম, আর এইটা প্রবলেমটা সব জায়গায় হয়, সব কোম্পানিতেই আমি দেখছি হয়, মোটামুটি কম বেশি হয় আর। সরি ইউসুফ ভাই, হট ফিক্সটা যদি একটু ক্লিয়ার করতেন আবার প্লিজ। হট ফিক্স যেটা গরম সেটাই। হট ফিক্সটা হচ্ছে ইনস্ট্যান্ট যে বাগগুলি আছে সেগুলি ফিক্স করা কি হট ফিক্স বলে আর কি। মানে আর্জেন্ট মেজর বাগ। জি, ওই যে অ্যাড হকের মতো যেগুলি আসে ওগুলি তো নাকি ইউসুফ? ইউসুফ ভাই বলেন একটু হ্যাঁ আমি প্লিজ। হট ফিক্সটা হচ্ছে যদি আপনার মনে করেন প্রোডাকশনে রিলিজ হয়ে গেছে, ঠিক আছে, রিলিজ হওয়ার পরে এখন মনে করেন একটা সিরিয়াস বাগ পাওয়া গেছে, ঠিক আছে, আমরা এই আমাদের অ্যাপ্লিকেশনটা রিলিজ করে দিছি, এখন আমরা এখানে বিএমডব্লিউ ফিল্টার করছি কিন্তু এখানে আউডি আসতেছে, আউডি গাড়িগুলো দেখা যাচ্ছে, তাইলে এটা সিরিয়াস বাগ, তাই না? তখন এই সিরিয়াস বাগ গুলাকে হট ফিক্স, এইগুলাকে সাথে সাথে ফিক্স করতে হবে, এগুলা দেরি করা যাবে না, এগুলার জন্য 3 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না, পুরো স্প্রিন্ট আরো 2 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না। এগুলা মনে করেন আজকে ফিক্স করবেন, পারলে আজকে রিলিজ, এইটারে বলে হট ফিক্স। হট নিউজের মতো আর কি, একদম গরম। আর আরেকটা প্রশ্ন ইউসুফ ভাই, সেকেন্ড রিলিজ থার্ড রিলিজ কেন হয় সফটওয়্যারে? মানে এটা কি নিউ ফিচার অ্যাড করার জন্য নাকি কোনো চেঞ্জ আনার জন্য? ভার্সনিং, এখন ভার্সনিং থাকতে পারে, বুঝছেন, ভার্সন থাকতে পারে, একটা সফটওয়্যারের অনেকগুলো ভার্সন থাকে, ঠিক আছে, আমরা মাইক্রোসফট বা আমরা এই যে অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোর ভার্সন থাকে না 3.2, 4.1। তো এই সবগুলাই আপনার দেখা গেছে যে আপনি ফুয়েল টাইপ এই ফিল্টারটা যখন ছিল না, এই ফিল্টারটা যখন অ্যাড করে নতুন একটা যখন রিলিজ করবেন তখন আপনার এই ফিল্টারটা অ্যাড করার আগে আপনার ভার্সন ছিল 3, এই ফিল্টারটা অ্যাড করার পরে আপনি দিবেন ভার্সন 4। তো ভার্সন গুলো সবসময় আপনাকে থাকতে হবে। ভার্সনের হেল্প, বেনিফিটটা কি কেউ বলতে পারেন? ভার্সনের বেনিফিট নতুন নতুন যে ফ্যাসিলিটিস পাবে ইউজাররা, আর তারপরে আপনার ওদের যে আপডেট হয়। ভার্সনের মেইন বেনিফিটটা হচ্ছে আপনি বলতে পারবেন যে আপনার এই ভার্সনে এই ফিচার গুলো অ্যাড, ঠিক আছে, আপনাকে যখন ভার্সন নাম্বার দেওয়া হবে, আমি ভার্সন 3.5 এ এই বাগটা পাইছি, তখন 3.5 এ
কি কি ফিচার ছিল এটা আপনি জানেন, নতুন ফিচার কি কি অ্যাড করা হয়েছে এটা জানেন, তখন এইটা ইজিলি থেকে আসতে পারে। ঠিক আছে? তো ভার্সনিং এই বিভিন্ন সব সফটওয়্যারে ভার্সন থাকে, এভরি সফটওয়্যারে তারা নতুন ফিচার রিলিজ করলে ওইটা একটা ভার্সন দিয়ে রিলিজ করে, তাই যাতে তারা ট্র্যাকিং করতে পারে কোন ফিচারটা কোন ভার্সনে রিলিজ হয়েছে। এখন একজন কাস্টমার 3.5 ডাউনলোড করছে বা ইউজ করতেছে, তখন আপনি তার ভার্সন দেখলে বুঝতে পারবেন যে তার ভার্সনে কি কি বাগ ছিল। তখন তাকে আপনি বলবেন সাথে সাথে যে তুমি এটা আপডেট করো, ভার্সন 4.9 অলরেডি চলে আসছে, তুমি ওইটা ডাউনলোড করো, ওইটাতে তুমি সবকিছু প্রবলেম সলভ হয়ে গেছে পাওয়া। তখন ওরা ওইটা ডাউনলোড করবে, সাথে সাথে সব সলভ। তো ভার্সনিং ভেরি ইম্পর্টেন্ট, ভার্সনিং সবসময় সব জায়গায় করা হয়, সব সফটওয়্যারেই আছে। সেই অনুযায়ী মনে হচ্ছে যে ডেভেলপারের চেয়ে টেস্টার বেশি লাগবে, কন্টিনিউয়াস এগুলি মনে করেন টেস্টের উপরে থাকতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এগুলা থাকে। থ্যাংক ইউ ইউসুফ ভাই, ওকে, আপনার অনেক সময় নিয়ে নিছি আজকে আমরা। আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে ক্লাস। ভার্সনের ব্যাপারে একটা জিনিস অ্যাড করি, ওই ভার্সনের মনে হয় যখন লিখা থাকে 4.3.1, এটার মিনিং কি অনেকে আমরা হয়তো বুঝি না। এটা হচ্ছে মেজর মাইনর ভার্সন আর কি। মেজর মাইনর, হ্যাঁ হ্যাঁ, মাঝখানেরটা মনে হয় মেজর আর লাস্টেরটা মনে হয় মাইনর, সম্ভবত যে মেজর বাগ আর মাইনর বাগের সিম্বল হিসেবে থাকে। এটাই তো মনে হয় নাকি? মেজর আপনার মনে করেন ভার্সন 1 ভার্সন 2 এগুলো হচ্ছে মেজর। 1.2 হচ্ছে ওই 2 যে 0.2, ওই 0.2 যেটা ওইটা হচ্ছে মনে করেন মাইনর। এর 0.2 পরে যদি আরেকটা 1 থাকে তাহলে ওইটা আরো মাইনর। আরো মাইনর। তো এইভাবে আর মেজর মাইনরের উপরে মেজর মাইনর এইভাবে ধরা যায় আর কি। আচ্ছা ইউসুফ ভাই, আপনার যে স্ক্রাম মাস্টাররা কি মানে এই টেকনিক্যালি এরকম স্যাভি হয় যে এই টেস্টিং বা সফটওয়্যারের উপরে? সাধারণত না হইতে পারে। স্ক্রাম মাস্টাররা সাধারণত এই আপনার মতো আমাদের এরাই স্ক্রাম মাস্টার হয়, যারা প্রথমে এই বিভিন্ন কেউ কেউ ডেভেলপমেন্টে কাজ করছে, কেউ কিউতে কাজ করছে, এরাই পরবর্তীতে স্ক্রাম মাস্টার হয়। ঠিক আছে? ওকে, তাহলে তারা যখন টুকটাক হেল্প হয় তারা দরকার হলে হ্যান্ড দিতে পারে, তাই না? না 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 না, তারা কোডিং করবে না, কোনো কোডিং করবে না, টেস্টিং করবে না, কিছুই করবে না। স্ক্রাম মাস্টারের কাজ না ওগুলা, স্ক্রাম মাস্টার লোক করবে না। স্ক্রাম মাস্টার কাইন্ড অফ ফাঁকিবাজি হবে আমার মনে হয় আর কি। স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে সবকিছু কোঅর্ডিনেট করা বেসিক্যালি, আপনার ম্যানেজিং আর কি, ম্যানেজার। হ্যাঁ, ও হচ্ছে আপনার এই কোঅর্ডিনেট করবে আপনার এই আপনার ফ্লো গুলো, আপনার এই আপনার স্ক্রাম বোর্ড যে আছে, স্ক্রাম বোর্ডটা সে মেনটেন করবে এভরি ডে। সে আপনাকে স্ট্যান্ড আপ মিটিং এ আপনার আপডেট নিবে, সবার আপডেট নিবে, এগুলো হচ্ছে তার কাজ। সে ওই কোডিং না, বাস্তবে যখন যারা মানে নতুনরা ঢুকবে বা আপনার যারা অ্যাপ্রেন্টিস যারা বা ধরেন যে স্টাক হয়ে যাবে মানে ডেস্কে, সেই ক্ষেত্রে বাস্তবে ওরা হয়তো উনি হয়তো দেখা দিবে না বা এক্সপেক্ট করা যায় না সে আসবে। না, এক্সপেক্ট করা যায় না। সেই ক্ষেত্রে আপনার ম্যানেজারের সাথে কথা বলা লাগবে আপনার কোনো হেল্প লাগলে। হ্যাঁ হ্যাঁ, কলিগ যারা আপনার নিজের মনে করেন আপনার নিজের লেভেলের যারা আছে তাদের সাথে, আপনার ম্যানেজারের সাথে, এরাই হেল্প করে। স্ক্রাম মাস্টার হেল্প কখনো লাগে না আসলে, সত্যি কথা। ওইটা আপনি ওখানে গেলেই দেখবেন যে এনভায়রনমেন্টে আপনাকে মনে করেন ওরাই কাছে টেনে নিবে। হ্যাঁ হ্যাঁ, ওদের আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে আপনার কোলে একটা